ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন চৌধুরী, ফরিদপুর জেলা থেকে। ইমন তার বড় চাচার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব ইমনের শেয়ার করা ঘটনায়। বেশ অনেক আগের কথা, 70-এর দশক। ইমনের বড় চাচা মানে তার বাবার বড় ভাই, তিনি তখন বেশ ইয়াং, কেবল বিয়ে করেছেন, সদ্য বিয়ে করেছেন তিনি এবং বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। বিয়ের পর শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে এবং তার শ্বশুর বাড়ি ছিল হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলার কোন একটি অংশে, তিনি স্পেসিফিক লোকেশনটা শেয়ার করবেন না। তো ওই জায়গাটা মানে যেখানে তার চাচার শ্বশুর বাড়ি ছিল সেই জায়গায় অনেক খাল বিল, মানে অসংখ্য খাল বিল দিয়ে ঘেরা এবং সেখানে মানুষজন মেইনলি যাতায়াতই করে নৌকায় করে। ছোট নৌকা আছে, আবার বড় বড় নৌকা আছে, সেখানে পণ্য পরিবহন হতো। এখনকার মতো বাসে ট্রাকে এতটা হতো না, তখন নৌকায় অনেক পণ্য পরিবহন হতো এবং অনেক বাদামের ক্ষেত ছিল, সে লিখেছে ওখানে বাদামের ক্ষেত ছিল অনেক। তো যাই হোক, এরকম খালবিল ঘেরা একটা জায়গায় তার চাচার শ্বশুর বাড়ি। তো সেখানে তার কাকা গেলেন বেড়াতে এবং ভালোই সময় কাটালেন। নতুন শ্বশুর বাড়ি, সেখানে ঘোরাফেরা করে তাকে খুব আদর যত্ন করা হলো এবং সেখানে তিনি 2-3 দিন বেড়ানোর পরে তার দাওয়াত পড়লো তার স্ত্রীর মামার বাড়িতে এবং সেখানে যেতে হবে। যাওয়ার জন্য হচ্ছে নৌকায় তাদের ব্যবস্থা। তো তিনি ইমনের চাচা বাড়িটাতে খুব একটা অভ্যস্ত ছিলেন না নৌকায় যাতায়াত করে বেশ লম্বা সময়। তার কাছে এটা একটু অন্যরকম লাগছিল, অ্যাডভেঞ্চারাস। তো তারা বললো যে হ্যাঁ, তারা রওনা দেবে দুপুরের পরে, রওনা দেবে দুপুরে খাওয়া দাওয়ার পরে রওনা দিবে এবং বেশিক্ষণ লাগবে না। বললো 2-3 ঘন্টার মধ্যে পৌঁছা যাবে তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা উঠলেন নৌকায়। তো দেখলেন যে খুব সুন্দর একটা নৌকা রাখা হয়েছে, নৌকাটা সুন্দর, উপরে ছাউনি দেয়া, বসার ব্যবস্থা আছে ভেতরে, মানে খুব সুন্দর, বেশ বড় একটা নৌকা। তো নৌকাতে চড়ে তারা রওনা দিলেন। বেশ লাগছে, পেছনে 2 জন মানুষ দাঁড় বাইছেন। মেশিনের নৌকা না, তখন দাঁড় বাওয়া নৌকা ছিল এবং পাল ছিল, প্রয়োজনে পাল খাটাতে পারতেন তারা। তো যাই হোক, খালের মধ্যে তারা পাল খাটান না, যাই হোক দাঁড় বেয়ে চলছেন 2 জন। আর ইমনের বড় চাচা বসে আছেন, এনজয় করছেন, তার স্ত্রী ছইয়ের ভেতরে বসা। তার বেশ ভালো লাগছে এবং দেখছেন এখানকার গ্রামের প্রকৃতি, মানে তিনি যেখান থেকে আসছেন সেখানকার গ্রামগুলা আরেকটু অন্যরকম, আর এখানে এই খাল বিলের পাশে গড়ে ওঠা গ্রামগুলো আরেক রকম। এবং বিভিন্ন বড় বড় ফসলের মাঠের পাশ দিয়ে যাচ্ছেন এবং বিশাল ফসলের মাঠ এবং অনেক জায়গায় যেটা বললো যে বাদামের চাষ হয়, সেখানে বাদামের চাষ হয়েছে, মানে বেশ অন্যরকম। তো তিনি বেশ পছন্দ করলেন জায়গাগুলো এবং চলতে চলতে এক সময় চলে আসলেন, একেবারে বিকেল যখন গড়িয়ে যাচ্ছে তখন এসে পৌঁছালো তার মামা বাড়িতে, মানে স্ত্রীর মামা বাড়িতে। তো ঘাটটা দেখেই তার কাছে একেবারে অন্যরকম লাগলো। এইখানে জায়গাটা আবার একটু অন্যরকম, যেখানে তার স্ত্রীর মামা বাড়ি, সেখানে হচ্ছে ডান দিকে পুরো গাছগাছালি দিয়ে ভরা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল, বন জঙ্গল, ওখানে কেউ থাকে না, কোনো বসত ভিটা কিচ্ছু নাই ডান দিকে খালের এক পাশে। তিনি জিজ্ঞেস করলেন তার সাথে যিনি ছিলেন, যিনি তাদেরকে নিয়ে আসছেন, তার শ্বশুর বাড়ির একজন মানুষ, তাকে বললেন যে এই জায়গায় কি ঘরবাড়ি কিছু নাই? দেখে তো মনে হচ্ছে গহীন জঙ্গল। বলে হ্যাঁ, এই জায়গায় অনেক গাছগাছালি জঙ্গল, এই জায়গায় আসলে বাড়িঘর নাই। এই বাম পাশেই হচ্ছে তার মামা বাড়ি এবং তাদের যত জমি জমা এইদিকে বিশাল, সেই আবাদি জমি বিশাল, এবং তারপরে তাদের লোকজন আছে যারা কাজ টাজ করে বাসায় এবং তারা বেশ অবস্থা সম্পন্ন পরিবার, মানে তার স্ত্রীর মামা। যাই হোক, নৌকা ঘাটে ভিড়ল। তো তিনি দেখছেন বারবার ঘুরে ঘুরে, মনে চাচা পেছনের ওই জঙ্গলটা দেখছেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে একটা বনের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে এবং খালটা এই পাশে দিয়ে ঘেঁষে চলে গেছে, কিন্তু পরে এই জঙ্গলের ভেতর দিয়ে ওদিকে। তো যাই হোক, তিনি নামলেন, তখন বিকেল পড়ে গেছে এবং এই বিশাল গাছপালার জন্য এখানে আলো খানিকটা কমে গেছে। পাখির ডাক শুনছেন, অসংখ্য পাখি উঠছে এবং তিনি দেখছেন নাম না জানা পাখিও আছে, মানে তিনি সেগুলো চেনেন না, এবং রং বেরঙের পাখি ডাকছে এবং সেগুলো মনে হয় বাড়ি ফিরে যাবে এরকম একটা সময়। তো নামলেন নৌকা থেকে, নামার জন্য তাদের, মানে নৌকাটা বেশ বড়, নামার জন্য কাঠের দেওয়া, তক্তা দেওয়া, সেটা দিয়ে নামলেন তিনি, তার স্ত্রীকেও ধরে নামালেন এবং দেখলেন যে মানুষজন এসে পড়ছে, তার মামা বাড়ির মানুষজন এসে তাদেরকে রিসিভ করলো। ইমনের চাচা বেশ লজ্জা পাচ্ছেন, কারণ তিনি নতুন জামাই এখানে, ওই সব মানুষ তো তার পরিচিত না, অনেকে আসছেন এবং দেখা যাচ্ছে যে মহিলারা অনেকে নিজেদের মধ্যে কথা বলছেন তাদের দেখে। তো তিনি নেমেছেন, নৌকা থেকে এসে দাঁড়াইছেন এবং তার চোখ পড়লো হাতের ডান দিকে, ঠিক যেখানে তাদের ঘাটটা, তার ডান দিকেই সোজা চলে গেছে খালের কোল ঘেঁষে একটা জায়গা এবং সোজা চলে গিয়ে ডান দিকে বিশাল একটা লম্বা ঘর
এবং এই ঘরটা এই পড়ন্ত বিকেলে কিন্তু কোনো আলো টালো জ্বলছে না, অন্ধকার হয়ে আছে, বাট বিশাল একটা ঘর। এবং এই ঘরের পাশ দিয়েই কিছু গাছগাছালি চলে গেছে, মনে হচ্ছে খালের এই পাশটাও মানে একটা জঙ্গলের মতো তৈরিছে, বনের মতো তৈরিছে, বেশ অন্যরকম, কেমন জানে গা ছমছম করা ঘরটা, লম্বা একটা ঘর এক সারি। সেটা দেখলেন, তারপর তাকিয়ে দেখলেন সামনের দিকে অনেক ফাঁকা জায়গা এবং বিশাল উঠোন, এবং উঠোনের পরে দূরে দেখা যাচ্ছে, মানে বেশ খানিকটা এখান থেকে হেঁটে যেতে হবে, একটা দোতলা বাড়ি, বেশ বড় দোতলা বাড়ি, কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর। তো তিনি হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন এবং তাকাচ্ছেন এদিক ওদিক। বাঁদিকে তাকিয়ে দেখলেন যে এই খালের এই পাশ থেকে আরেকটা এরকম সরু রাস্তার মতো চলে গেছে, এবং এখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, তিনি ভালোই চিনতেন, বেল গাছ, অনেকগুলো বেল গাছ এখানে। তো তিনি চিন্তা করছেন এত বেল গাছ কেন, মানে একের বেল গাছ অনেকগুলো, এখানে মনে হচ্ছে বেল গাছের একটা বাগানের মতো, এবং ওই গাছের ছায়ায় এই পড়ন্ত বিকেল ওই জায়গাটা পুরোই অন্ধকার। তো তিনি কিছুক্ষণ তাকায় জানি কেমন লাগলো তার কাছে ওই দিকটা, এবং যতদূর গেছে আরো কিছু গাছপালা আছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না। তো তিনি আস্তে আস্তে হেঁটে সামনে গেলেন, তাদের সাথে মানুষজন আসলেন, তাকে বাসার পুরুষরা নিয়ে গেল জামাই বলে, ভেতরে যাচ্ছেন তার স্ত্রীকে এবং তাকে নিয়ে সেই যে বড় দোতলা বাড়িটা ওখানে নিয়ে গেলেন, বাড়িতে উঠালেন। তার কাছে বেশ ভালোই লাগলো, মানে ইমনের চাচা এত সুন্দর এরকম দোতলা বাড়ি এরকম জায়গায় দেখেননি। বাড়ির টোটাল পরিবেশটাই একটা কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো সেই বাড়িতে উঠে তাদেরকে দোতলায় নিয়ে গেল, একটা রুম দেওয়া হলো সেখানে, খুব সুন্দর একটা ঘর, এবং ঘরটা পরিপাটি করে সাজানো। সেখানে তারা উঠলেন, তার স্ত্রী তার জিনিসপত্র গোছায় রাখলেন এবং তাকে নিচে নিয়ে এসে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হলো। যাই হোক, তাদের বেশ আতিথেয়তা করা হলো। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বাসার মধ্যে দেখা গেল যে ওখানে তো বিদ্যুৎ নাই, এবং সে সময় একদমই বিদ্যুৎ নাই। সেখানে লণ্ঠন জ্বলতেছে, হারিকেন জ্বলতেছে, বিভিন্ন মানুষজন আসতেছে, পিঠা পায়েস রান্না হচ্ছে, শব্দ পাচ্ছেন, মানুষের কোলাহল, মানে বাড়ির মধ্যে একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট। তো ইমনের চাচা একটু লজ্জা পেলেও তার কাছে বেশ ভালোই লাগতেছে, এবং তিনি এখানে মানুষ পেলেন, তার মানে স্ত্রীর কাজিন যারা, তাদের সাথে কয়েকজনকে পেলেন, তাদের সাথে গল্প গুজব করলেন, তারা বিভিন্ন তাকে প্রশ্ন করছে। যাই হোক, এরকম করে তাদের সময় হয়ে গেল রাতের খাবারের। আর গ্রামে তো একটু মানুষ আর্লি খায়, তো দেখা গেল যে বিশাল আয়োজন খাবার দাবারের। তার জন্য বিশাল মাছের মাথা রাখা হয়েছে, মাছের বড় বড় পেটি, এবং এগুলো মানে তাকে খেতে হবে এরকম, মানে তাকে দেওয়া হয়েছে। তো তিনি তো আর ওরকম খেতে পাচ্ছেন না, তো তিনি শুনলেন যে এই মাছ তার জন্যই ধরা হয়েছে এবং এই খালবিল থেকে ধরা হয়েছে, এবং আজ নাকি রাতের বেলা মাছ ধরার আয়োজন চলবে বেশ, তিনি চাইলে দেখতে পারেন। তো তিনি বেশ ইন্টারেস্ট ফিল করলেন, খাওয়া দাওয়া করলেন, করে উঠলেন, উঠে তার ঘরে গেলেন, স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প গুজব করলেন এবং স্ত্রীকে বললেন যে আমার কাছে খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশ। তো তার স্ত্রী বলল যে হ্যাঁ, আমার মামা বাড়ি অনেক সুন্দর। তো তিনি বললেন যে আমি কিন্তু মাছ ধরা দেখতে যাব রাতের বেলা। স্ত্রী বললেন যে আপনি না গেলে হয় না? বলে যে কেন, গেলে কি সমস্যা কি? বলে না, এই জায়গা তো ভালো না খুব একটা। তার স্ত্রী বলছে মানে, বলে এইখানে ভূত প্রেত পিশাচ আছে অনেক এরকম। তো তিনি বললেন যে আরে এগুলা কি বলো তুমি, এটা কোনো ব্যাপার? এগুলা নিয়ে আমি চিন্তা করি নাকি, ভূত প্রেত পিশাচ কি বলো এইসব? আর ইমনের চাচা ছিলেন পেশায় একজন উকিল, তো তিনি এগুলো নিয়ে এগুলা মানে খুব একটা গায়ে মারতেন না, খুব মানে তখনকার সময় খুব বুদ্ধিদীপ্ত মানুষ। যাই হোক, তার স্ত্রীর সাথে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বললেন যে তুমি তোমার কাজিনকে বলো আমাকে নিয়ে যেতে। তো তার স্ত্রী গেলেন নিচে, নিয়ে কথাবার্তা বললেন। একটু পরে তার এক কাজিন এসে ডাকলেন, তো তিনি নেমে আসলেন, নেমে এসে তার সাথে রওনা দিলেন। তো বাসায় এই যে টোটাল এই যে প্রাঙ্গণটা, ওই জায়গাটা মোটামুটি আলোকিত হয়ে আছে, কারণ তিনি বাসায় মেহমান আসছে দেখে তাদের ওই যে নিচতলায় তারা একটা হ্যাজাক বাতি ঝুলায় রাখছে, বেশ আলো হচ্ছে ওখান থেকে। তো হেঁটে যখন সামনে আসলেন, উঠান পার হচ্ছেন, তখনই অন্ধকার পাচ্ছেন এবং বেশ স্ট্রং ঝিঝি পোকা এগুলোর শব্দ বেশ স্ট্রং ভাবে আসতেছে। তো তিনি তার সেই কাজিনকে বললেন, বা শ্যালক যাই হোক, তাকে বললেন যে তোমাদের এখানে নাকি ভূত প্রেতের উৎপাত খুব বেশি। তাই বলে তিনি একটু হাসি হাসি ভাবে বললেন কথাটা। তো তার শ্যালক দেখা গেল যে ব্যাপারটা হাসি মুখে নিলেন না, সে খুব গম্ভীর হয়ে গেলেন, বললেন যে আপনারা কে বলছে? তো তিনি বললেন যে আরে তোমার বউ বললো, আমার কাছ থেকে এগুলো খুব হাস্যকর মনে হয়। তো তার শ্যালক বলতেছে যে দুলাভাই, এটা হাস্যকর মনে হইলো হাস্যকর না, আমাদের জায়গাটা দেখছেন আপনি, খাল বিল দিয়ে ঘেরা, এই পাশে পুরো জঙ্গল, এখানে কিন্তু অনেকে অনেক কিছু দেখে, অনেক রকম জিনিসের সম্মুখীন হয়। হ্যাঁ, এই যে দেখছেন আপনার এই যে ডান দিকে দেখেন, তো তিনি তাকাইলেন ডান দিকে, দেখলো যে ওই জায়গায় কয়েকটা ঘর আছে। বলে এই ঘরগুলোতে কিন্তু থাকে না মানুষ। হ্যাঁ, এটা আমাদের কাচারি ঘর একটা, আসলে থাকে আর কি, মেহমান টেমান আসলে থাকে। এই কাচারি ঘরের ওই পাশের যে অংশটা, ওইটা কিন্তু পুরো জঙ্গল টাইপের, হ্যাঁ, গাছপালা দিয়ে ভরা, এবং ওই জায়গায় অনেক কিছু আছে।
উল্টাপাল্টা জিনিস। তো ওই জায়গা কিন্তু আমরা ওই যে বন্ধ করা রাখছে, হ্যাঁ, আমার চাচা উনি বন্ধ করাই দিছে জায়গাটা। আর এই সোজা যান, একদম দেখেন ওই যে গাছপালা সোজা, ওখানে বন্ধ করা। আপনি গেলে কাছে গেলে দেখবেন যে গাছের মধ্যে সুতলি বাঁধা মোটা করে। তো তখন ইমনের চাচা মানে মনে মনে একটু হাসলেন, ভাবলেন যে এই মানুষগুলা মানে খুব বেশি কুসংস্কারাচ্ছন্ন, তারা খুব বেশি রকম এরকম জিনিসে বিশ্বাস করে, হয়তো এই খাল বিল জঙ্গলের কারণেই। তিনি আর কিছু বললেন না, তিনি বললেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর তার শ্যালক বলতেছে যে আসলে দুলা ভাই, এখানে অনেক মানুষ আছে মৎস্যজীবী, তারা এই মাছ ধরে জীবনযাপন করে। এই নৌকা নিয়ে চলে যায় খালের এই পাশ থেকে ওই পাশে, অনেক দূর দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। খাল কিন্তু লম্বা অনেক, নদীতে যে মিশছে। তো মানুষজন মাছ ধরে, এই দেখছেন জঙ্গলের ওদিকে যে গেছে খাল, ওইখানেও মানুষ মাছ ধরে। এবং অনেকেই দেখা গেছে মাছ এদিকে না পেলে জঙ্গলের দিকে চলে যায়। তো ওরাও অনেক কিছু দেখে এখানে। মাছ ধরা মানে বুঝতেছেন তো রাতের বেলা কি অবস্থা। ইমনের চাচা বলতেছে হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেক ঘটনাই শুনছি, মাছ ধরা নিয়ে ভূতের ঘটনা। বলে যে হ্যাঁ হ্যাঁ, এরকম আছে, আমাদের এখানেও কিন্তু আছে। এই ভিটা আপনি যেখানে আছেন, এই ভিটার আশেপাশেই আছে। তো চলেন আমরা আগে মাছ ধরা দেখি, দেখলে দেখবেন কি অবস্থা। এখানে ব্যাপার আছে, আপনাকে বলবো না। এই কথা বলতে বলতে তার শ্যালক আর তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে খালের পাড়ে। খালের পাড়ে যাই দেখতেছেন যে হ্যাঁ, এখানেই তো নাম ছিল আগে, নৌকা সিনকে তাদেরকে এখানে নামাই দিছিল। তো দাঁড়ায় দেখতেছেন যে ওইখানে তো এখন আর নৌকা নাই, তবে ওই সাইডে আরো 2টা নৌকা বাঁধা, সেগুলো বেশ বড় না, ছোট নৌকা। তো তার শ্যালক বলতেছে যে দুলা ভাই, এই নৌকা নিয়ে আমরা যাবো। ওনাকে নৌকায় যেতে হবে? বলে হ্যাঁ। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তো তার শ্যালক হেঁটে গিয়ে নৌকায় উঠলেন এবং নৌকাটাকে একটু সরায় আনলেন, তিনিও নামলেন নৌকার উপরে। তারপর দুজনে বসলেন। তো আকাশে চাঁদ আছে, চাঁদের আলো পড়ছে খালের মধ্যে, এবং ওই পাশের জঙ্গলগুলা বেশ অন্যরকম লাগতেছে চাঁদের আলোতে। মানে চাঁদের আলো পড়ে জঙ্গলের ভেতরে ওই জায়গাটা অন্ধকার, আর নিচের পানিতে আলো পড়ছে, পানিগুলা কাঁপতেছে চাঁদের আলোতে, আর সেই জঙ্গলের একটা ছায়া সেখানে। এর মাঝে তিনি দেখতেছেন অনেক জোনাকি পোকা জঙ্গলের মধ্যে খেলা করতেছে। তো তিনি বলছে আমরা কোথায় যাব মাছ ধরা দেখতে? বলে আমরা ওই খালের ওদিকেই যাব, জঙ্গলের ওদিকেই যাব। তো তিনি বলেন যে আরে ওখানে ভূত আছে, ওই জিজ্ঞেস করতেছেন আর কি ইমনের চাচা। তো বলে কি আরে ভূত প্রেত আছে, কিন্তু আমি সাথে থাকতে চিন্তা নেই, চলেন, বুবু আমাকে দিয়েছেন আপনার সাথে। বলে সে একটা হারিকেন জ্বালাইলো। হারিকেনে হালকা আলো হয়েছে। তো তখন ইমনের চাচা বলছে হারিকেন কি লাগতো, হারিকেন ছাড়াও তো আমরা যেতে পারি, চাঁদের আলো আছে। বলে না না, তারপর হারিকেন জ্বালতে হবে, চলেন। এই বলে নৌকাটাকে ঘুরায় ফেললো তার শ্যালক এবং বাইতে থাকলো, লগি দিয়ে ঠেলে নিয়ে সামনে, তারপর বাইতে থাকলো। তো নৌকায় গায়ে চলতেছে, হালকা ওই ফেলার দাঁড় ফেলার শব্দ হচ্ছে ছপ ছপ করে এবং চলতেছে। আর ইমনের চাচা দেখতেছেন চারপাশ। তার কাছে কেমন জানি অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে। মানে নৌকার মধ্যে যে হারিকেনটা জ্বলতেছে সেটার একটা আলো নৌকার মাঝখানটাকে আলোকিত করে রাখছে। আর দেখতেছেন তার শ্যালক নৌকা বাইতেছে, আর সামনে তারা এগোয়ে চলতেছে ওই যে খালটা যেখানে নাকি বন গাছপালা, সেটার মধ্যে দিকে ওই সেই চ্যানেলের মতো আর কি, সেখানে ঢুকবে গিয়ে। এবং গাছগাছালির ফাঁকে জোনাকি পোকা উঠতেছে, একটা অন্যরকম ফ্লেভার চারিদিকে, মানে একটা অন্যরকম একটা সুবাস আসতেছে কেমন জানি। তার কাছে বেশ লাগতেছে। তো এরকম ভাবে নৌকা বাইতে বাইতে তার শ্যালক চলে আসলেন সেই খালের ওই জায়গাটা যেখান দিয়ে যাবে আর কি, মাঝখানে। এবং এইখানে কিন্তু দুই পাশেই বন, একেবারে অন্যরকম। তার কাছে মনে হচ্ছে তিনি কোনো বড় বনে প্রবেশ করছেন, লাইক সুন্দরবন টাইপের এরকম। এবং জঙ্গলের ভেতর থেকে রাতের অনেক পোকা মাকড় এগুলো শব্দ আসতেছে অন্যরকম। তো তিনি বলতেছেন যে কই মাছ ধরা মানুষজন কই? আরে সামনে চলেন, ওখানে বসছে ওরা নৌকা নিয়ে। তো চলতে চলতে এক সময় দেখলেন আসলেই দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে যে এরকম মনে হচ্ছে কয়েকটা নৌকা একসাথে এরকম পাশাপাশি এরকম রেখে, সেটার মধ্যে আবার ওইখানে বাতি জ্বলতেছে বিভিন্ন, সেখানে তারা বসে এবং শব্দ পাচ্ছেন, হই হুল্লোড় পাচ্ছেন মানুষের। তো গিয়ে দেখলেন যে ওইখানে তারা জাল পাচ্ছে, জাল টেনে টেনে তুলতেছে। তো উঠলেন তিনিও, যে তাদের ওখানে এই নৌকা তার শ্যালক ভাড়াইলো, ওখানে ভেড়ানোর পর তাদের নৌকা উঠলেন, আর একটু বড় নৌকা, সেগুলোতে উঠে দেখতেছেন যে তারা এই তুলতেছে জাল, মাছ উঠতেছে। তো তাকায় দেখলেন যে একজন বলতেছেন যে এই যে মাছ কি নিয়ে জানি আলাপ করতেছে, এই যে একটা বড় মাছ নিয়ে। তো তিনি বললেন যে কি ব্যাপার, এখানে মাছ ধরছে? তার শ্যালককে বললেন বড় মাছ ধরছে নাকি? বলে যে হ্যাঁ। দেখি। তো বলে চলেন। গেছে সামনে গিয়ে দেখতেছেন যে হেঁটে গিয়ে দেখতেছেন যে বড় একটা রুই মাছ, বেশ বড়। তো ওইটাকে তারা সাইড করে রেখে দেখলো যে ছালা দিয়ে, একটা ছালার বস্তা দিয়ে ঢেকে দিল। তো তিনি বলে এটা ছালা দিয়ে ঢেকে দিচ্ছেন, এটা কি ব্যাপার, এটা আলাদা করে রাখছে? বলে এটার কাহিনী আছে। তার শ্যালক বলে কাহিনী আছে, আপনার এখানে কথা বলার দরকার নেই, পরে বলবো না আপনারে। তিনি বলছেন কি কাহিনী? বলে আরে পরে বলবো, আরে আমরা দেখি আরো মাছ ধরা দেখি। তারপর দেখলো যে আরো অনেক
তারা জাল টাল মারলো, তো টুকিটাকি মাছ টাছ উঠছে অনেক, এবং মাছ টাছ ওঠার পর একটা সময় দেখলেন তিনি হঠাৎ করে এই কয়েকজন কেমন জানি একটু অন্যরকম আচরণ হয়ে গেল তাদের। হ্যাঁ, মানে মনে হলো যে তারা হঠাৎ করে কোনো কিছু একটা আঁচ করতেছেন, ঝড় বৃষ্টি আসলে যেরকম সেরকম বলছে, গোটা 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 সব সরাফেল এরকম করে কি কি কথা বলতেছে তারা। তো তিনি বলতেছেন হঠাৎ তার শালক, তার সাথে তো আবার সবার ওরকম কথাবার্তা হয় না, তাকে সবাই এখানে চিনে জামাই হিসাবে, তারা আবার ওনার সাথে একটু ডিস্টেন্স রেখে চলে। তিনি তার শালককে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, এরা সব গোটায় ফেলতেছে। বলে চলে যাবে, এখন মাছ ধরার সময় শেষ, এখানে আর থাকা যাবে না। বলে মানে থাকলে কি হবে? থাকা যাবে না, একটা সময় পর ওরা থাকে না। বলে কি মানে? বলে এই গাছপালা জঙ্গলের একটা ভাব বাতাস আছে, এখানে এত থাকা যায় না, চলেন আমাদের নৌকায় যাই। তো বলছে আর ওই মাছটার কি কাহিনী বললা না তুমি? বলে কি আরে বলবো না, চলেন না আপনি নৌকায় যাই, আমাদের নৌকায় যাই। তো গেল, তো তার শ্যালক ওনাকে নিয়ে নৌকায় উঠলো, আর এখান থেকে হাঁক দিয়ে বললো আমার মাছ পাঠাই দিস ঘরে, হ্যাঁ বেছে বেছে পাঠাইস সব, বলে তিনি নৌকা বাওয়া শুরু করলো। তো বলছে যে মাছ পাইছে, বাসায় গেলে আজকে তো না, কালকে আপনাকে খাওয়ানো হবে এই মাছ, বলে বাইতেছে। তো অন্য কথায় চলে যাচ্ছে, বিভিন্ন গল্প করতেছে ইমনের চাচার সাথে, প্রশ্ন করতেছে। ইমনের চাচাও একটু অন্য মনস্ক ভাবে জবাব দিচ্ছেন। তার মাথার মধ্যে মানে একটা জিনিস প্রশ্ন, যে ওই মাছটাকে ছালা দিয়ে ঢাকলো কেন, আর এখানে হঠাৎ করে তারা সরে যাচ্ছে কেন। এবং তিনি দেখলেন খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়, তারা নৌকা বেয়ে একটু সামনে আসার পরই এই যে তারা কয়েকটা নৌকা একসাথে করে যে একটা ইসের মতো বানাইছিল, হাবের মতো, সেগুলো সব মানে খুলে তারা চলে গেল। এক্সট্রা বাতি যেগুলো জ্বালাইছিল সেগুলো বন্ধ করে দিছে, এবং নৌকাগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে এদিক ওদিক, এবং সব এদিকেই যাচ্ছে। তো তারা আসতেছে, তিনি একদম যখন ঘাটের কাছাকাছি আসছে তখন তিনি জিজ্ঞেস করতেছেন তার শ্যালককে যে তুমি তো আমরা বললা না ওই মাছটার কি ঘটনা, ছালা দিয়ে ঢাকছে কেন? আরে দুলা ভাই আপনি শুনলে ভয় পাবেন এগুলা, এর বুবুরে বলবেন, বুবু আমার সাথে ক্যাটক্যাট করবে। বলে কেন, কি হয়েছে বলো? আরে আমি তোমার বুবুরে বলবো কেন, তুমি বলো আমারে বললে কি সমস্যা? বলে এইটা হলো ভোগের মাছ। ভোগের মাছ মানে? এখানে এই মাছ ধরতে গেলে খালে এখানে ভোগ দেওয়া লাগে আমাদের এই জায়গাটা, নাহলে মাছ ঠিক মতো পাওয়া যায় না, আর যারা জাল ফেলছে সমস্যা হবে তাদের। বলে কি সমস্যা হবে? বলে আরে এখানে ব্যাপার আছে, এখানে জিনিস আছে, ওই জিনিসটা দিতে হয়, উপরে জিনিস। মানে এখানে এক উপরে জিনিস আছে, সেখানে মাছ ধরলে প্রথম যে বড় মাছ ওঠে সেটা তাকে দিতে হয়। তো সাথে সাথে তো ইমনের চাচা খুব ইন্টারেস্টেড হয়ে গেলেন। তিনি বললেন আরে এটা তো আমার জানা কথা, কেমনে দেয়, কিভাবে দেয়, কখন দেয়, আমি এটা দেখতে চাই। বলো এটা এখনই দিবে। বলে যে আমি যাইতে চাই। বলে আরে মাথা খারাপ নাকি, আপনি যাইতে চান? এটা কি দিই নাকি? ও যাবে, ওরা 3-4 জন মিলে যাবে, যে দিয়ে আসবে চুপচাপ, আপনার এখানে যাওয়ার কোনো মানে হয় না। তো ইমনের চাচা বলতেছে না আমি যাবই, এটা কোনো ব্যাপার না, এই তুমি ঘাটে থাকলে আমারে থামাও, ওদেরকে থামাও, ওরা যখন যাবে। আপনি বিশাল বিপদে ফেললেন, বউ তো আমার সাথে বিশাল সমস্যা করবে, আর আপনি গেলে হবে নাকি? আমি যাবো না, ওরাও নিবেন আপনারে। বলে না গেলে আমি নিজে যাব। কোথায় যায় ওরা? তো বলে আপনি তো বিশাল সমস্যা শুরু করলেন দুলাভাই। বলে মানে সে একটু অস্বস্তিতে পড়ে গেছে তার সেই শালক। তো সে আস্তে আস্তে ঘাটের কাছে এসে বাওয়া বন্ধ করে দিল, এবং নৌকাটা আস্তে করে ঘুরে ঘ্যাটস করে সেই যে তাদের ঘাটে ভিড়লো আর কি। তো সেইখানে খুঁটি ছিল, খুঁটির সাথে তাড়াতাড়ি নৌকা বেঁধে ফেললো। বেঁধে সে বলতেছে দুলাভাই আসেন, উঠে আসেন। তো তিনি উঠতে উঠতে দেখতেছেন যে ওই যে ঘাটের সোজা এদিক দিয়ে বেরোলে ওই যে সোজা লম্বা ঘরের সারি, অন্ধকার, ওটা দেখা যাচ্ছে তাদের আলো পড়ে একদম, কিন্তু কেউ নাই, বোঝা যাচ্ছে ঘরে কেউ থাকে না। তো তিনি বলতেছেন এই ঘরগুলা কিসের? তো তখন তার শ্যালক বলতেছে এই ঘরগুলো আগের কাচারি ঘর, এখন আর কেউ থাকে না। চাচা বললেন কেন? বলে আরে সে অনেক ইতিহাস, ওখানে কেউ থাকে না, মানে থাকতে পারে না, থাকলে সমস্যা হয়, চলেন আপনি বেশি প্রশ্ন করেন, আরে আপনি তো ভালো ভাইটি, আপনি চলেন এইগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই, আসেন। তো তখন ইমনের চাচা একটু অস্বস্তিতে পড়লেন। তিনি বলতেছেন যে তুমি আমার সাথে সবকিছু লুকাইতেছো, ঘটনা কি? বলে আরে শোনেন দুলাভাই, আপনি হলো আমার দুলাভাই, আদরের মানুষ, আপনারা যদি আমি এখন সব খুলে বলি, এগুলো বলি, এখানকার এইসব বলি, বুবু আমার খেয়ে ফেলবে কালকে, বলবে আপনারা ভয় দেখাইছি। বলে না না না, ভয়ের কিছু নাই, তুমি আমার বলো। ইমনের চাচা বলছে বলো, আরে আমি খুব মানে আমার কাছে খুব ভালো লাগে, এগুলা খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলো, এই ভূত প্রেতের গল্প শুনতে খুব মজা লাগে। বলে এগুলো গল্প না, এগুলো সত্যি কথা আমাদের এখানে, আসেন আপনি চলেন। বলে না না আমি তো যাবো না, আমি দেখবো যে কি মাছ ভোগ দেয় নাকি দেয়। আরে আপনি পাগল নাকি, আপনি পাগল, আপনি না ভালো ভাইটি, চলেন। বলে না না তুমি আমাকে দেখাবা কি হয়।
তিনি ওখানে গোয়ারের মতো দাঁড়ায় আছেন নৌকার পর। আচ্ছা আপনি নামেন, নৌকার থেকে নামেন। তো শ্যালক বলছে নৌকার থেকে নামেন। তো তিনি নামলেন, নামার পরে তার শ্যালক বলছে আসেন, হাত ধরে ধরে নিয়ে তাকে দাঁড়া করালো। দুলাভাই শুনেন, আপনার এই ঘরের ঘটনা আমি বলতেছি, এরপর আমরা চলে যাব এখানে, আপনার ওই ভোগ দেওয়ার দেখার দরকার নাই, ওইটা আপনি প্লিজ আমার বলেন না, আমার বুবু তো ধরবেই, আপনার শ্বশুর আমাকে শেষ করে দিবে কালকে, এগুলা বলার দরকার নাই। তো বলছে যে আরে আমার শ্বশুরের কি বলবে, এটা মামার শ্বশুরের সমস্যা করবে না, বলো কোনো সমস্যা নেই। বলে না না, আপনার এই ঘরের কথা বলতেছে শুনেন, এটাও বুবুরে বলেন না। এখানে কাচারি ঘর ছিল আগে, এখানে যারা মেহমান আসতো খাল দিয়ে আসতো, তো এই জায়গায় আসলে ব্যবসা বাণিজ্যের কাজে, ফসল কেনার কাজে অনেকে আসতো এবং রাত হয়ে যেত, থাকতো এখানে। তো এই জায়গাতে এই উপদ্রব শুরু হয় আর কি, ওই যে বললাম না অপদেবতা, তার উপদ্রব শুরু হয় এবং অনেক রকম সমস্যা হইতো মানুষের এখানে ফেলেও দিছে, পানিতে কাদার মধ্যে গেড়ে ফেলছে, এরকম সমস্যা হইতো। এবং এইসব কারণে মানুষ আর ভয় ওখানে থাকতে চাইতো না, কারণ আসতো, ধরেন মানুষটা এক দল বেঁধে আসতো না, ধরেন একজন আসছে ব্যবসায়ী মানুষ, কথা তাকে থাকতে দিয়েছে, রুম ঘর বাড়ি সব গোছানো, ভিতরে ঘরটা সব সুন্দর করে গোছানো, কিন্তু এমন ভয় পাইছে বা তারা এমন কিছু করছে এই তখন আর ভয়ই করতো না। এখানে একজন ছিল, তারে এক থাবড় দিয়ে তার ঘাড় ভেঙে দিছিল এইখানে। তো এর জন্য মানুষ আর ভয় এখানে থাকে না, ওইটা পরে এখন পড়ে গেছে আর কি ঠিক করা হয়নি। তো তখন শুনলেন ইমনের চাচা, শুনে বললেন যে আসলে এরকম হয়? বলে আরে হয়, অনেক কিছু হয়, এখন চলেন আপনি। তো তিনি হাঁটা ধরলেন তার শ্যালকের সাথে, হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন। যেতে যেতে ওই দেখলেন হাতের বাঁ দিকে সেই যে গাছগাছালি ঘেরা বেল গাছ আছে অনেকগুলো, দিন দেখছিলেন সেই জায়গাটা। তো তিনি অনেকক্ষণ দিকে তাকায় থাকলেন, তিনি বুঝলেন যে তার শ্যালকের চাহনিতে যে ওদিক দিয়েই হচ্ছে সেই ভোগ দেওয়ার জায়গা আর কি। তো তার শ্যালক সোজা তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো অনেক দূর চলে আসছেন, মাঝামাঝি চলে আসছে রাস্তা। তিনি তখন তার শ্যালককে বলেন আচ্ছা এখন তাহলে তুমি চলে যাও, আমি ঘরে যাই, তোমার আর আসার দরকার নেই কষ্ট করে। শ্যালক বলছে আরে না, কি বলেন, বউ বলছে আপনারে নিয়ে যেতে, আবার নিয়ে আসতে, একদম সুন্দর করে ফিরাই দিয়ে যেতে। বলে আরে আমি তো যাইতেছি ঘরে, তুমি যাও তো, আর কি আমি কি বাচ্চা পোলাবেন নাকি, যাও, বলে বিদায় দেয়। তো বিদায় দেওয়ার পর তার শ্যালক অনিচ্ছা সত্ত্বেও মনে হলো যে এরকম তার কাছ থেকে বিদায় নিয়ে বলে আচ্ছা কালকে দেখা হচ্ছে আপনার সাথে সকালবেলা, বাসায় যা সুন্দর করে ঘুম দেন, হ্যাঁ, এই সে বলে টলে বিদায় নিয়ে তার শালা হেঁটে গেল সামনে। তো তিনিও হাঁটা ধরলেন ঘরের দিকে। তিনি কিন্তু আসলে তার শ্যালককে দেখাচ্ছেন ইমনের চাচা, তার খুব দেখার ইচ্ছা আসলে কি ভোগ দেয়, ঘটনাটা কি ঘটে এখানে। তো তিনি সামনে গিয়েই বেশ খানিকটা হেঁটে আস্তে করে তিনি এক সাইডে সরে গেলেন, যে এই পাশে যে ঘরগুলা বলছিল যে ওখানে ঘর বন্ধ করে দেওয়া বলছিল যে তার শ্যালক আগে, যে ওখানে কাচারি ঘর ওখানে বন্ধ করে দিচ্ছে, ওইটার ছায়ার মধ্যে তিনি আস্তে করে হেঁটে সরে গেলেন। তো দেখতেছেন যে তার শ্যালক অনেক দূর হেঁটে যাচ্ছে, তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছাদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তাকে। একটা সময় দেখা গেল ছোট হয়ে গেছে, তো তিনিও সরে গেছেন, তার শ্যালকও আর পেছন ফিরে তাকায় নেই। তার শ্যালক সম্ভবত এইদিকে পেছন ফিরে তাকাতে ভয় পায় বা সামথিং। তো তিনি অনেকক্ষণ চুপচাপ ওই কাচারি ঘরের ছায়ায় দাঁড়ায় থাকলেন, চুপচাপ। তার খুব ইচ্ছা করতেছিল, চেষ্টা পাইতেছিল একটা সিগারেট খাওয়ার, ধূমপান করার, কিন্তু তিনি তার কাছে যেহেতু নাই, তিনি সেটা পারতেছেন না, অস্বস্তি লাগতেছে এবং এই জায়গাতে মশা কামড়াচ্ছে মাঝে মাঝে এসে। তো তিনি অনেকক্ষণ ওয়েট করতেছেন তার শ্যালক যখন ওখান থেকে দেখা না যায় আর কি। অনেকক্ষণ পর তিনি দেখলেন যে তার শ্যালককে আর দেখা যাচ্ছে না, পুরা উঠানটা খা খা করতেছে। তিনি চিন্তা করলেন আবার তিনি হেঁটে যাবেন সেই নদীর পাড়ে, ওখানে কি হয়, তারা কি করে, এটা তিনি দেখবেন। তো চিন্তা করলেন যে আমি যদি সোজাসুজি হেঁটে চলে যাই উঠান ধরে, খোলা উঠান তো বিশাল বড়, তাহলে আমার একদম দূর থেকে তারা দেখবে এবং দেখে সম্ভবত তারা যা করতে চাচ্ছে হয়তো আমাকে দেখে নাও করতে পারে। তো তিনি কি করলেন, বাঁ দিক ধরে হাঁটা ধরলেন। তো বাঁ দিকে যেটা ছিল তাদের এখানে একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের পাশ দিয়ে তিনি হাঁটা ধরলেন। ওই জায়গাটা এই চাঁদের আলো পড়ে গোয়াল ঘরের একটা ছায়া পড়ছে, ওই ছায়া ধরে তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে সামনে দেখলেন যে এখানে গোয়াল ঘর শেষ, এই জায়গায় গাছপালা আছে বেশ এবং বেশ ঘন, ওইটার পায়ে দিয়ে তিনি বা ধরে হাঁটছেন এবং চাঁদের আলো কিন্তু এই গাছগাছালিতে অনেকটা ব্লক হয়ে যাচ্ছে, আর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তার মোটামুটি ভালো সাহস, ইমনের চাচার অনেক সাহস ছিল, তিনি এগুলো ভয় পেতেন না, রাতের বেলা কি হইতেছে, ভূত প্রেত এগুলো ভয় পেতেন না। আর ওই যে বললাম যে তিনি তো প্র্যাকটিস করতেন শহরে, তো সুতরাং তার এগুলো নিয়ে এসব টেনশন নাই। হাঁটতে হাঁটতে তিনি কাছে আসছেন এক সময় ওই যে খালের সেই ঘাটের কাছে। তো এই জায়গায় এসে এক জায়গায় সেই গাছপালা ফিকে হয়ে গেছে, তিনি যেই পাশ ধরে হাঁটতেছেন তার সোজা গিয়েই কিন্তু ওই যে ঘরগুলা শুরু, যে পুরানো কাচারি ঘরগুলা শুরু। তো তিনি ওই ঘরের কাছাকাছি আসতেই তিনি থেমে দাঁড়ালেন। এখান থেকে ঘাটটা দেখা যাচ্ছে, তিনি কণ্ঠ শুনতেছেন মানুষের, কয়েকজনের কণ্ঠ।
এর মাঝে তিনি দেখতে পেলেন যে তার শ্যালকও দাঁড়ায় আছে এখানে, কথা বলছে তাদের সাথে। দেখলেন যে 3 জন মানুষ নেমে আসলো এবং 2 জনের হাতে ওই যে মাছটা ধরা এরকম। তো 3 জন কথা বলতেছে মাছটা এখানে নিয়ে, এবং মাছটাকে তারা ধরে আনছে একটা ট্রের মতো একটা কিছুতে করে। মাছটা কিন্তু ওজন ছিল, সে দেখেই বুঝছে যে মাছটা মোটামুটি দেখে 8-10 কেজি ওজনের একটা মাছ, এরকম বড় এবং বেশ বড় মাছ। তো এটাও তিনি একটু অবাক হয়েছিলেন যে এরকম খালের মধ্যে 8-10 কেজি ওজন এরকম বড় রুই মাছ কোত্থেকে পাইছে, এটাও তিনি কিন্তু অবাক হয়েছিলেন দেখে। যাই হোক, তো 2 জন এরকম বয়ে নিয়ে যাচ্ছে, একজন পাশে দাঁড়ানো তার শ্যালক তাদের সাথে কথাবার্তা বলে তার শ্যালককে বলতেছে যাওয়ার জন্য। তার শ্যালক বলছে, না না আমি যাব না, যান আপনারা যান আমি জায়গা বলে আমি জায়গা। তো তারা বলতেছে থাকতে, তিনি তার শ্যালক বলছে না আমি থাকবো না। বলে তার শ্যালক বললো যে এই যে এইখানে রেখে গেলাম, এই হারিকেনটা রেখে গেলাম এই জায়গায়, আপনারা আইসা আবার নিয়ে যান। বলে একটা হারিকেন সে ওই পাশে মাটিতে রেখে দেখলো তার শ্যালক হাঁটা দিছে ওদিকে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সে দেখতেছে তার শ্যালক তাদের ঘর মনে সোজা গিয়ে ওই যে নতুন কাচারি ঘরের সাইড দিয়ে যেতে হয় কোথাও, ওদিকে হেঁটে চলে যাচ্ছে। আবার একটু শীষও দিল তার শ্যালক, শীষ দিতে যাচ্ছে। তিনি কিন্তু চুপচাপ ছায়ার মধ্যে দাঁড়ায় দেখতেছেন যে শ্যালক চলে যাওয়া, কারণ শ্যালক দেখে ফেললে তো সমস্যা থাকে। যখন শ্যালক চলে গেল তিনি আস্তে করে হেঁটে চলে গেলেন সেই হ্যারিকেনটার কাছে। হ্যারিকেনটা নিলেন, কারণ অন্ধকারে এই সামনে যে বেলের গাছপালা সেখানে কিন্তু মানে অন্ধকার, বেশ অন্ধকার, কারণ চাঁদের আলো পড়ে ওইখানে আলো আধারি সৃষ্টি হয়েছে। আর এরা 2 জন যে মাছ নিয়ে হেঁটে গেছে তাদের কাছে কিন্তু আরেকটা হ্যারিকেন আছে তিনি দেখছেন। তো সুতরাং তিনি বুঝতে পারছেন এখানে হ্যারিকেন ছাড়া হাঁটতে পারবেন না। তো উনি যে শ্যালক যে হ্যারিকেনটা রেখে গেছে ওইটাকে তিনি তুলে নিলেন, সেটা মোটামুটি ডিম করা ছিল। ওই অবস্থায় তিনি নিয়ে ওদের পিছে পিছে হাঁটা ধরলেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা কিন্তু ততক্ষণ অনেক দূরে এগিয়ে গেছে। তিনি কিন্তু তাদের চলাফেরার শব্দ আর নিজেদের মধ্যে একটু কথাবার্তা শব্দ পাচ্ছেন, কিন্তু তিনি তাদের দেখতেছেন না। তো তিনি চিন্তা করলেন আবার তাকে হ্যারিকেন নিয়ে আসতে দেখলে কিছু বলে কিনা, যদি দেখে ফেলে। তো তিনি চিন্তা করলেন যে তাকে দেখে যদি প্রশ্নই করে তিনি বলবেন যে আমি বাড়ির জামাই দেখতে আসছি, একটা বলে দিবেন আর কি। এরকম চিন্তা করে তিনি তারপরও চেষ্টা করলেন যে আমি একটু লুকাই থাকি। হ্যারিকেনটা তিনি কমায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাঁটে হেঁটে যাচ্ছেন, অনেকক্ষণ পর তিনি পেছনের মানুষটাকে দেখতে পাইছেন। যেহেতু তারা 3 জন, সামনে একজন হ্যারিকেন নিয়ে আসে আর পেছনে 2 জন ওই মাছটাকে বয়ে নিয়ে আসতেছে। তো তিনি পেছনের জনকে দেখতে পাইছেন। দেখতে পাওয়ার পর তিনি দেখলেন যে সামনের আলো হালকা ভাবে পড়ছে তাদের পর্যন্ত। তো তিনি সাথে সাথে তার হ্যারিকেনটা আস্তে করে বন্ধ করে দিলেন, কারণ চিন্তা করলেন যে তাকে আলো সহ দেখলে সমস্যা, দরকার নেই দেখার। তো তিনি তার হ্যারিকেনটা বন্ধ করে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে তাদের পেছনে, তাদের আলোতেই, মানে তারা যেই পথ দিয়ে গেছে সেই পথ ধরে তিনি হাঁটতেছেন। পিছনের লোকটাকে তিনি দেখতে পাচ্ছেন হ্যারিকেনের আলোয়, তাদের হ্যারিকেনের আলোয়। তো হাঁটতে হাঁটতে একদম চলে আসছেন একটা জায়গায়। তিনি দেখতেছেন যে চারিপাশে বেল গাছ, শুধু অনেক বেল গাছ। তিনি বুঝলেন এত বেল গাছ কারা লাগাইছে এখানে, মানে অবশ্যই এখানে হয়তো প্ল্যান ওয়েতেই এখানে গাছ লাগানো হয়েছে। অনেক বেল গাছ, এগুলোর মধ্যে কেমন যেন একটু কিম্ভূত কিমগাল লাগে বেল গাছগুলোরে। এবং চাঁদের আলো উপরে যে পড়ছে সেখান থেকে মানে অনেকগুলোতে বেল ধরে আছে, কেমন যেন লাগতেছে, মানে ভয় ভয় লাগতেছে আর কি, মানে গা শিরশির করা একটা অনুভূতি। যদিও তিনি ওই যে বললাম যে খুব একটা এইসব জিনিসে মানে দেন না, অ্যাটেনশন দেন না, বাট তার কাছেও ভয় ভয় লাগতেছে। আর এই রাতের বেলা পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, রাতের এই গাছগাছালির মধ্যে দিয়ে শব্দ। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা সামনে গিয়ে একটা বেশ অন্ধকার ঝাঁকড়া জায়গাটা তিনি দেখতেছেন। তো এখান থেকে বুঝলেন যে বড় কোনো গাছ, এবং এই গাছের পাতা এমন ভাবে ছেয়ে গেছে যে মানে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে না, এখানে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে একটা গাছের পাতা দিয়ে ছাদ তৈরি হয়েছে, এবং এর ফাঁক ফোকর গুলো হালকা চাঁদের আলো নিচে পড়তেছে, অন্যরকম একটা পরিবেশ। সামনে যে লোকটা হ্যারিকেন নিয়ে গেছে তার আলোতেও জায়গাটা কেমন ভৌতিক মনে হইতেছে। তো দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল গাছের কাছে, সামনে যে একদম, আর পিছনের 2 জন খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তো তিনি এখান থেকেই তাদের মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে তারা 3 জনই বেশ ভয়ে আছে, তিনি বুঝতে পারছেন। তো তিনি আস্তে করে একটা সাইড হয়ে গেলেন, একটা বেলগাছের আড়ালে দাঁড়ায় পড়লেন অন্ধকারের মধ্যে, এবং দেখতেছেন যে তারা কি করে। দেখলেন যে হেঁটে হেঁটে তারা একদম সোজা চলে গেলেন। তো সামনের জন দাঁড়ায় নিজেদের সাথে কি কথা বলে 2 জন এগিয়ে গেলেন, যাদের হাতে মাছটা ওইখানে রেখে 3 জনে দ্রুত, মানে একদম ব্যাক করে, মনে হলো যে একজনের পর একজন পড়িমড়ি করে ফেরত যাচ্ছে, খুব দ্রুত হেঁটে ওখান থেকে চলে যাচ্ছে, এবং ওনার পাশ দিয়ে পাস করে গেছে 3 জনই। তিনি বুঝলেন চলে গেল। তো তখন ইমনের চাচা মনে করলেন যে আমিও চলে যাই, মানে আর কি দেখার আছে এখানে, এখন তো অন্ধকার, তারা চলে গেছে, মানে আলো নাই, তার হ্যারিকেন কিন্তু নিভানো।
যদিও তার কাছে একটা ম্যাচেস আছে, সিগারেট না থাকলেও, যেহেতু তিনি ধূমপায়ী, তো তিনি চিন্তা করলেন যে সমস্যায় পড়লে এটা জ্বালান যাবে, কিন্তু আমি এখানে দাঁড়ায় থেকে কি করব। পরবর্তীতে চিন্তা করলেন তিনি যে আমি তাহলে এখানে আসলাম কেন, কি দেখতে আসলাম, মানে তারা যেহেতু ভোগ দিতে আসছে, বাকি জিনিসটা আমার দেখা দরকার, আসলে ঘটে কি এখানে। এই চিন্তা করে তার মাথার মধ্যে কিউরিয়াসিটি বেশ ভালোভাবে পেয়ে বসলো তাকে। তিনি আস্তে আস্তে হেঁটে আরো সামনে যাওয়া শুরু করলেন। এই বেলগাছের পাশ থেকে বেরোয় অন্ধকার, কিন্তু তখন কিন্তু হারিকেন ওনার হাতে আছে, কিন্তু আলো নাই। আর চাঁদের আলো এই পাশে বেলগাছের ফাঁক ফোকর দিয়ে নামতেছে বেশ, বাট ওই যে সামনে যে ঝাঁকড়া বট গাছের পাতার ফাঁক দিয়ে তেমন একটা আলো নাই। তিনি আস্তে আস্তে কাছে চলে আসলেন, কিন্তু তিনি আসতেছেন কিন্তু এই যে গাছগাছালির মধ্যে দিয়ে, পাশ দিয়ে একদম মেন রাস্তা দিয়ে আসতেছেন না, মানে হেঁটে যেখান দিয়ে ওই লোকগুলো হেঁটে গেছে সেখান দিয়ে যাচ্ছেন না, কারণ তিনি মানে চান না যে সামনে চলে আসে, তিনি দেখতে চান যে কি ঘটে এখানে। ওনার দৃঢ় বিশ্বাস ইমনের চাচার যে এই যে মাছটা রেখে গেছে এগুলো ওই শিয়াল কুকুর এসে খেয়ে যাবে, এটাই ঘটবে, এর থেকে বেশি কিছু না। তবে তিনি ওই শিয়াল কুকুরের সামনেও পড়তে চাচ্ছেন না, কারণ এরকম গভীর রাতে এরকম খোলা জায়গার মধ্যে বন্য শিয়াল বা বন্য কুকুরের সামনে পড়াও বেশ ভয়ের একটা ব্যাপার, এবং যেগুলো এরকম মাংসাশী বা মাছ খেতে আসবে, মানে এগুলো নিশ্চয়ই ভয়ের, এবং তাকে একলা দেখলে আক্রমণ করা খুবই স্বাভাবিক। তো এটাই তিনি ভয় পাচ্ছেন। তিনি চিন্তা করতেছেন যে মানে তিনি যাতে এগুলোর সামনে না পড়েন, আবার তিনি তার মানে সেই কিউরিয়াসিটিও দমাইতে পারতেছেন না আসলে এই যে ভূত প্রেতের কথা বলছে এরকম কিছু আছে কিনা। তার জীবনে সবসময় একটা কোয়েস্ট ছিল, যেগুলো নাকি যেই জিনিসগুলো মানুষের কাছে খুব অন্যরকম আনএক্সপ্লেইনড, সেসব জিনিস যদি তিনি দেখতে পারতেন। এই ভূত প্রেত সম্বন্ধে তার বিশ্বাসটা কম, এই কারণে তিনি দেখেন নাই তখনও। যাই হোক, তিনি এই হাঁটতে হাঁটতে গাছগাছালির ফাঁক দিয়ে একদম পাশে চলে আসছেন। তিনি কিন্তু বট গাছের একদম কাছে যান নাই, মানে ওই যে ফাঁকা যে জায়গাটা ওইখানে যান নাই, আর সামনে বট গাছের নিচেও যান নাই। এখান থেকে দেখা যাচ্ছে বট গাছটা পার হয়ে বেশ খানিকটা পরে মানে এই দেখা যাচ্ছে ওই যে খালের অংশ দেখা যাচ্ছে, এবং ফাঁকা, ওখানে চাঁদের আলো আছে। তো তিনি কিছুক্ষণ ওখানে থাকলেন, থেকে চিন্তা করলেন যে না, বেশিক্ষণ থাকা আবার ঠিক হবে না, আবার তার স্ত্রীও ভয় পাবে তিনি এতক্ষণ আসতেছে না দেখে। তিনি চিন্তা করলেন যে আমি কি ব্যাক করে চলে যাবো, এরকম ভাবতেছেন। তার সময়ও বয়ে যাচ্ছে অনেকক্ষণ, এবং এই যে অন্ধকারের মধ্যে বসে আছেন, মশাও কামড়াচ্ছে তাকে। অনেকক্ষণ পর তিনি শব্দ পেলেন পানির মধ্যে, মানে বেশ আলোড়ন একটা ওই পাশে, মানে বট গাছের ওই পাশে পানিতে একটা আলোড়ন বুঝতে পারলেন যে পানির মধ্যে আলোড়ন হচ্ছে, এবং তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু ওই জায়গায় আলো আছে পানির উপরে, চাঁদের আলো, দেখতে পাচ্ছেন যে পানি বেশ বড় বড় রিপল উঠতেছে, ঢেউ এরকম যাচ্ছে, এবং ফস ফস ফস, মানে কোনো মানুষ যদি এরকম মানে সাঁতরা এসে যেরকম শব্দ, সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি ভাবতেছেন পানি দিয়ে সাঁতরায় কেউ আসতেছে, কে আসতেছে। খুব আগ্রহ নিয়ে তিনি আসেন গাছের ফাঁকের মধ্যে চুপচাপ বসে দেখতেছেন, মানে একটা গাছের এরকম ঝাঁকড়া গাছ ছিল, ওটার পাশে বসে দেখতেছেন আস্তে আস্তে উকি দিয়ে। একটু পর তিনি খেয়াল করলেন যে কেউ একজন উঠে আসছে পাড়ে, এবং তার উঠে আসার শব্দ পাচ্ছেন তিনি ওই ইসের মধ্যে, মাটির মধ্যে যে এরকম মানে পা ফেলে ফেলে যেরকম থপ থপ করে আসে সেরকম। তো তিনি খুব আগ্রহ নিয়ে তাকায় আছেন এদিকে। হঠাৎ তিনি দেখলেন একটা অবয়বটা কেমন, একটা মানুষের মতো অবয়ব। মানুষ যদি হামাগুড়ি দিয়ে আসে যেরকম হবে সেরকম, কিন্তু মানুষ বেশ বড় মানুষ, মানে বেশ বড় শরীরের মানুষ। এই মানুষটা কত ফিট লম্বা হবে তিনি জানেন না, বাট হামাগুড়ি দিয়ে যদি আসে সেরকম হাতগুলো লম্বা লম্বা একটা অবয়ব। তো যখন নাকি এই বট গাছের পাতার ছায় ঢুকে যাচ্ছে, এই ফাঁকে তিনি আলোতে এক নজর দেখলেন, মনে হলো টাক মাথা মানুষ, মাথায় চুল নাই, বাকি চুলগুলো সাদা হবে, একদম গ্রে কালারের, মাঝখানটা একদম ফাঁকা, এবং চুল যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে ফিনফিনা, মানে খুব একটা না, মানে মানে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা। বেশ বৃদ্ধ মানুষ যদি হয় সেরকম ফিনফিনা, এরকম মানে বাতাস লাগলে উঠতেছে এরকম আর কি, হালকা বাতাসে উঠতেছে এরকম আর কি, ফিনফিনা, এবং যেই অংশে চুল নাই ওই জায়গাটা চকচক করতেছে চাঁদের আলো পড়ে। এটা কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখলেন, এবং তারপর দেখলেন মনে হলো খুব জোরে হামাগুড়ি দিল ওইটা, হটহট করে এসে তিনি একদম বুঝলেন যে ওই জায়গায় মাছ রাখা আছে। তিনি বুঝছেন যে ওই জায়গায় মাছটা রাখছে, ওই মাছের উপর এসে হস করে বসলো, মানে পড়লো এরকম, দুই হাত দিয়ে মনে হয় মাছটাকে ধরে, মানে একটা ছটফটে শব্দ তৈরি হলো, মানে পাতা পড়ে আছে তো পাতার উপরে মনে হয় ফটফট করে মানে টানাটানি করলো, মানে যদি এরকম টানা হেঁচড়া করে যেরকম শব্দ খুব দ্রুত সেরকম। তারপর তিনি এখান থেকে শব্দ পাচ্ছেন, কড়াস কস কড়াস এরকম একটা শব্দ পাচ্ছেন, মানে তিনি বুঝতে পারতেছেন না কি ঘটতেছে, বাট তার ধারণা হইলো যে কিছু একটা। তারপর তিনি বুঝলেন যে মাছটাকে টেনে সরায় নিছে ওই জিনিসটা। একটু পরে দেখলেন মাছটাকে টেনে ওই যে বট গাছের ওইদিকে ফাঁকা জায়গাটায় নিয়ে আসছে, যেখানে হালকা চাঁদের আলো আছে। তো এই হালকা আলোতে তিনি দেখতেছেন
ওই জিনিসটা মাছটাকে এরকম 8-10 কেজি উঁচা বড় মাছটাকে টেনে তুলে কামড়ায় ছিঁড়ে নিতেছে একদম, এবং তার মুখের এই পাশে ওই পাশে কষাবে এই রক্ত নেমে যাচ্ছে এরকম অবস্থা, এবং চাঁদের আলো পড়ছে। বিভৎস একটা দৃশ্য। ওইটা এরকম কয়েকবার ছিঁড়ে ওটা প্রচন্ড ক্ষুধার্ত সেই জিনিসটা, এরকম কয়েকবার করার পর হঠাৎ করে তার চোখ পড়লো মনে হলো এই ঝোপের দিকে যেখানে তিনি আছেন, গাছটার ফাঁকে। মনে হলো ওইখান থেকে পুরো দেখে ফেলতেছে, এবং তিনি পুরা বুঝলেন একটা রাতের সাপত তাকাইলে যেরকম চোখ লাল হয়, গভীর রাতে এরকম যেরকম বিড়ালের চোখ বা এগুলো জ্বলে সেরকম চোখটা জ্বলতেছে। এবং একটা ভয়ঙ্কর শব্দ করলো ওইখান থেকে, তিনি যে আছেন এখানে বুঝে ফেলছে। এরকম শব্দ করে সেটা ওখান থেকে ঠিক ওইভাবে হামাগুড়ি দিয়ে খুব ফাস্ট আসা শুরু করলো, যেমন কোন কুমির বা কিছু যেভাবে দৌড় দিয়ে আসে সেইভাবে। 1 সেকেন্ডের মধ্যে ইমনের চাচা আসলে আর তিনি চিন্তাই করতে পারলেন না কিছু, তিনি ঘুরে ওখান থেকে দৌড় লাগালেন যে রাস্তাতে আসেন, অন্ধকার, এবং তিনি শব্দ পাচ্ছেন তার পিছনে দৌড়ে আসছে সেরকম কিছু একটা। তিনি এক পর্যায়ে প্রচন্ড জোরে হারিকেনটাকে মাটিতে মারলেন তার পেছনে ঘুরায়, ফট করে ঘুরে যে হারিকেনটাকে পিছনে ত্রাম করে মারলেন তিনি মাটির মধ্যে। মারার পরে তিনি বুঝলেন চিমনি টিমনি ভেঙে গেছে এবং কেরোসিনের গন্ধ পেলেন, চটায় গেছে। তিনি আরো 2 পা দৌড়ায় যে তিনি আস্তে করে তার পকেট থেকে ম্যাচটা খুব দ্রুত বের করে ফস করে জ্বালায় ফেললেন, ফেলায় ছুড়ে মারলেন ওইদিকে, তিনি আগুন ধরায় দিবেন ওখানে। এবং ঘটলো তাই, তার ম্যাচটা পড়ার সাথে সাথে ওখানে কেরোসিন পড়েছিল, দাউ দাউ করে শুকনা পাতা টাতা পড়েছিল, ওগুলোর মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল, আগুনের একটা রেখা ছুটে গেল সামনে এই পর্যন্ত। এবং এর মধ্যে তিনি দেখলেন সেই যেখানে আগুনটা লাগছে তার থেকে বেশ খানিকটা দূরে প্রচন্ড একটা চিৎকার তীক্ষ্ণ, এবং সেই আগুনের আলোতে যে আগুনটা যে পাতার মধ্যে লেগে গেছে কেরোসিনের উপর দিয়ে, ওই জায়গায় ভয়ঙ্কর তিনি দেখলেন যে একটা এরকম মানুষের মতো হাত 2টা লম্বা লম্বা, এরকম চুল ফিনফিনা, এবং সারা শরীর মনে হচ্ছে কোচকায় গেছে চামড়া, মুখের জায়গাটা বিভৎস, মুখের অংশটা কোচকানো চামড়ার মতো, মুখের জায়গাটা বিভৎস, চোখগুলা লাল লাল, প্রচন্ড একটা চিৎকার করলো, ভয়ঙ্কর চিৎকার কণ্ঠ। তিনি এটার জন্য আর আর দাঁড়াইলেনই না, তিনি ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইতে দৌড়াইতে তিনি বের আসছেন ফাঁকা জায়গায়, এবং তারপর তিনি দৌড় দিলেন তাদের ওই শ্বশুর বাড়ির তার মামা শ্বশুরের বাড়ি যেদিকে ওদিকে ফাঁকা উঠান দিয়ে ভয়ঙ্কর স্পিডে তিনি দৌড়াচ্ছেন। আর তিনি যে দোয়া দুরুদ যা শিখছিলেন পড়তেছেন, তিনি চিন্তা করতেছেন এইরকম জিনিসটা আমি কখনো দেখি নাই। দৌড়াইতে 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 তিনি যখন নাকি যে নতুন কাচারি ঘরটা পার হচ্ছেন, তখন দেখলেন যে ওখান থেকে বল্লম হাতে একজন বের হয়ে আসছে, বর্ষা হাতে বের হয়ে আসছে। তিনি বুঝতে পারলেন তার শ্যালক বলে, এই কে রে? তারা দেখে বলছে কে রে? তিনি তখন তার শ্যালকের নাম ধরে বলছেন, এই থামো, আমি তোমার দুলাভাই, তোমাদের দুলাভাই। শ্যালক থতমত খেয়ে গেছে, বল্লম হাতে বলছে, এখানে কি হয়েছে? আপনি কই গেছিলেন দুলাভাই? আপনি বাসা যান নাই? বলে যে না, আমি বাসায় যাইনি, তুমি যাও, তুমি ঘরে যাও, আমি বাসায় যেতেছি। তো তার শ্যালক তাড়াতাড়ি তার সাথে চলে আসলো, সে বললম হাতে এসে তাকে একদম বাসা পর্যন্ত নিয়ে গেল। বলে, দুলাভাই আপনি কই গেছিলেন সত্যিকারে বলেন তো? বলে, শুনো, আমি ওই যে মাছ নিয়ে গেছে যে ওদের সাথে গেছিলাম, এখন তোমার আমি আর কিছু বলতে যাচ্ছি না, তুমি আর বাসায় ফিরে যাও না, তুমি এখানে থেকে যাও, ওই বাসা থাকো আজকে। বলে সে শ্যালককে টেনে ওই বাসার মধ্যে নিয়ে তাদের ওখানে দোতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে উঠে গেল। উঠে যে সে দরজা জোরে জোরে নক করলো, তার স্ত্রী দরজা খুলে দিয়েছে। তাকে দেখে অবাক, তার স্ত্রী হাতে হ্যারিকেন নিয়ে এরকম তাকাইছে। শ্যালক বললো যে দুলাভাই তো ঘটনা ঘটায় ফেলছে। বুবু বলে, কি হয়েছে? বলে যে দুলাভাই কি বলছে আমার পুরো বলে নাই, উনি ওইদিকে কাজে গেছিল, ওই গাছের কাছে গেছিল। তো তার স্ত্রী তাড়াতাড়ি আর কোনো কথা না বলে দরজা খুলে দিল। তো তিনি ঢুকছেন, তার শ্যালকও ঢুকছে। ঢোকার পরে ঘর দরজা লাগায় দুজন বসলো। তো ইমনের চাচা কাঁপতেছিল ভয়ে। তো তার স্ত্রী জিজ্ঞেস করলো যে কি হয়েছে আপনার, বলেন কি হয়েছে, আপনি ভয় পাইছেন, কি হয়েছে? তো ইমনের চাচা বললেন যে তুমি শান্ত হও। বলে তার শ্যালক আর স্ত্রীকে বললেন যে আমি ওই যে ওর সাথে বলছিলাম, ওর কাছে শুনছি যে মাছ নাকি ভোগ দেয়। তা আমি তো আসলে এটা জিনিসটা খুব ইন্টারেস্ট ফিল করছি, কিন্তু আমি তো এরকম দেখি নাই। আর স্ত্রীকে বলতেছে যে তুমি জানো আমি এগুলা খুব একটা বিশ্বাস করতাম না, বা আমাকে কেউ দেখাইতে পারেনি, বা আমি কখনো দেখি নাই। তা আমি খুব আগ্রহবশ এখানে গেছিলাম পিছনে। তারপর তিনি যা ঘটছে সেটা বললেন দুজনকে। তো দুইজন শুনে তার স্ত্রী তো প্রচন্ড রকমের ভয় পেয়েছে। শ্যালক বলল, করছেন কি আপনি? এ তো আমাদের জ্বালায় শেষ করে দিবে, পুরাই শেষ করে দিবে, আমাদের আর নিস্তার নাই, খবর আছে এখানে সবার। তো তার স্ত্রী চুপ করে গেছে, কিছু বল নাই। তো শ্যালক বললো যে আসলে আমি আর ওদিকে আজকে ফেরত যাচ্ছি না, আমি নিচতলায় যে শুয়ে পড়তেছি, আপনারা শুয়ে পড়েন, দোয়া দুরুদ পড়ে থাকেন, রাতটা কিন্তু সমস্যা করবে আপনাদেরকে। তাই বলে শ্যালক নেমে গেল নিচে।
তো ইমনের চাচা বেশ ভয় পাইছেন, কারণ তিনি যা দেখছেন এটা তো তিনি কল্পনাও করেন নাই। তো তার স্ত্রী বললো যে আপনি এটা কেন করলেন, আপনি কেন গেলেন, ঠিক করেন নাই, আপনাকে বলছি যে আমার মামার বাড়িটা মানে ভূত প্রেত আছে অনেকেই। সেই যাই হোক দরজা বন্ধ করে দিল তারা। তারপরে তার স্ত্রী দোয়া দরুদ পড়া শুরু করলো এবং তিনিও মোটামুটি চেষ্টা করলেন নিজের কাপড় চোপড় ছেড়ে একটু হইতে, ফ্রেশ হইতে আর কি নিজের মতো। কারণ এখন তার পক্ষে সম্ভব না, তার স্ত্রীও তাকে যেতে দিবে না, বলছে যে নিচে ওই তাদের যে বাথরুম যেখানে হাত মুখ ধোই করে ওই জায়গায় যেতে দিবে না, এখন মানে খোলা তো জায়গাটা, ওই জায়গায় হেঁটে যেতে হয়, হেঁটে গিয়ে ওখানে মানে কর্নারে ওখানে যেতে দিবে না, বলছে যে আপনি একান্ত প্রয়োজন না হলে রাত্রেবেলা আর বেরোয়েন না আজকে। তো যাই হোক উনিও দোয়া দরুদ পড়ে দুইজন এক পর্যায়ে শুয়ে পড়লেন বিছানায়। শুয়ে পড়ছেন, মানে ঘরের মধ্যে যে ছিল হারিকেন ছিল সে নিভাই দিয়েছেন এবং বেশ খানিকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে প্রচন্ড রকমের শিয়ালের ডাক শুনল তাদের আশেপাশে। তাদের যে ঘরটা তার আশপাশ থেকে মনে হইতেছে শিয়ালগুলো একের পর এক ডাকতেছে। তো তার স্ত্রী বলতেছে এরকম ভাবে ডাকে না, এই যে আপনি ঘটনা ঘটায় আসছেন এর জন্য হচ্ছে। মানে ভয়ঙ্কর রকম শিয়ালের ডাক, মানে একটা মানে মনে হচ্ছে লাইন ধরে ডাকতেছে এবং এগুলা সাধারণত নাকি দূরে ডাকতে, একদম তাদের ঘরের কাছে এভাবে ডাকে না। তো প্রায় শেষ রাত হয়ে আসছে তখন, এরকম সময় হঠাৎ করে তাদের দরজায় নক হলো। তো তার স্ত্রীর নাম ছিল শিউলি, ইমনের মানে চাচির নাম ছিল শিউলি। তো শুনতেছে ভারী কণ্ঠে বলতেছে শিউলি দরজা খোল, মানে একেবারে ইমনের চাচির মামার কণ্ঠ, একদম ভারী ভাবে বলতেছে। তো ইমনের চাচা কিন্তু উঠে যেতে গেছে, হ্যাঁ বলতে গেছে হ্যাঁ মামা, এরকম কিছু বলতে যে খুলবে, তার স্ত্রী তাকে হাত চেপে ধরলো। তিনি বুঝে ফেলছে, ইমনের চাচি বুঝে ফেলছে এটা তার মামা না, তাকে ফিসফিস করে বলছে মামা না, চুপ চুপ বলে তিনি হাত এরকম ধরে রাখছে। তো আবার ডাকলো যে শিউলি দরজা খোল। তো 2-3 বার ডাকার পর যখন দরজা খুলতেছে না তখন বলছে খুলবি না, তখন একদম প্রশ্ন খুলবি না, তো চুপ, তারা তার উত্তর দিতেছে না। তখন নাকি একটা হাসির শব্দ হলো, মানে মনে হলো যে ভারী কণ্ঠে হাসতেছে এবং হাসির কণ্ঠটা আস্তে আস্তে ভারীর থেকে নাকি দিকে চলে গেল এবং নাকি কণ্ঠে বলল যে তুই আমারে পোড়াইছিস, তোরে তো ছাড়বো না। তারপর আর কোনো কথা নাই, পুরো চুপচাপ, পুরো নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। কারণ খুবই ভয় পেয়েছে ইমনের চাচি এবং চাচা দুজনই ভয় পেয়ে গেছে। ইমনের চাচা তো ভয় পেয়েছে কারণ সে তো যা দেখছে এটা তার মনে পড়তেছে বারবার, এবং এই যে দরজায় নক হওয়াটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তারপর নাকি শুরু হলো যে তাদের যে নিচের দেয়ালগুলা, মানে নিচতলার নিচের দেয়ালের মধ্যে হুড়মুড় ভাবে কেউ ধাক্কা মারতেছে, কিল মারতেছে, এরকম শব্দ, মানে পুরা কাঠের বাড়ির মধ্যে ধূপ ধাপ শব্দ হচ্ছে। এগুলা চললো এবং সেই ফজরের আজান পর্যন্ত এই ধরনের সমস্যা বাড়ির মধ্যে হলো। ফজরের আজান যখন পড়লো তখন সব থেমে গেছে, ঠান্ডা হয়ে গেল। তো এতক্ষণ তো ঘুমাইতে পারে নাই ইমনের চাচা এবং চাচি দুজনই। তো ফজরের পর তাদের একটু ঘুম আসছে, চোখ লেগে আসছে। তো অনেকক্ষণ পর শুনলো যে তাদের দরজায় নক হয়েছে। এবার বুঝলো যে আসলে বাসার মানুষ নক করছে। তো দরজা খুললো, খোলার পর দেখলো যে ইমনের চাচার মামা শ্বশুর যিনি, তিনি আসলেই আসছেন। এবার এসে বললো যে আমি শুনলাম, মানে তার শ্যালকের কথা বলছে, ওর কাছ থেকে শুনলাম যে কালকে নাকি তুমি এরকম গেছিলা। বাবা এটা তো ঠিক করো নাই, সব জায়গার তো একটা নিয়ম আছে, সব জায়গায় তোমাকে যখন ও বলছে যে আমাদের জায়গার কিছু নিয়ম আছে, তোমার এটা মানা উচিত ছিল। এইভাবে কি মানে জিনিসটা হয়? বুঝলাম তুমি শহর থেকে আসছো, তোমার ওইখানে অন্যরকম নিয়ম, বাট প্রত্যেকটা জায়গার নিয়ম আছে, তোমাকে যখন যেখানকার মানুষরা যেভাবে বলবে সেই জিনিসটা মেনে চলতে হয়, ঠিক করো নাই। তো ইমনের চাচা তখন ওনার মামা শ্বশুরকে বললেন যে আসলে আমি দুঃখিত, অনেক দুঃখিত মামা। বলে এখন আর কি করবা? তো আমি দেখি খবর দিয়ে আজকে মৌলানা সাহেবকে। তো তিনি নাকি তাদের ওখানকার যে মৌলানা সাহেব তাকে খবর পাঠালেন, ঠিক বদরের নামাজ তো হয়ে গেছে। তারপরে তো অনেকক্ষণ পর মৌলানা সাহেব আসলেন, কারণ উনিও বেশ প্রভাবশালী মানুষ, উনি বললে আসবেনি, মানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক। মৌলানা সাহেব আসলেন এবং তিনি বলছিলেন যে সাথে আরো ওনার সাথে যাতে ছাত্র নিয়ে আসেন। আসার পর 2-3 জন মিলে বসলেন এবং নিচে তাদের যে বৈঠকখানা সেখানে বসে কথা বললেন তার সাথে, সেই হুজুরের সাথে, বললেন এই ঘটনা ঘটছে। তো ওই মৌলানা সাহেবও বললো যে উনি তো ঠিক করে নাই, ওনার যাওয়াটা ঠিক হয় নাই, যেহেতু এখানে এই খারাপ জিনিসটা থাকে এবং জানে গ্রামের মানুষের সাথে তার মানে একটা সহাবস্থান হয়ে গেছে। এখন উনি আবার ওই যে আগুন দিয়ে আরো খারাপ করে ফেলছে জিনিসটা। যাই হোক ওনারও শত্রুতা হয়েছে এবং ওনাকে তো এখান থেকে যেতে হবে, এই খাল দিয়ে যেতে হবে। যাই হোক ওনাকে আমি ঝাড়ফুঁক করি, দেখি ওনার উপরে কোনো আসর হয়েছে নাকি। তো ইমনের চাচাকে এনে উনি ঝাড়েন,
ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করে বলেন যে না, ওনার উপর আসর হয় নাই, ওই দিক দিয়ে উনি বেঁচে গেছেন। আর ওই যে রাত্রে দরজা খুললে একটা সমস্যা হয়ে যেত। তো তারপর নাকি মৌলানা সাহেব ওনার ছাত্রদের নিয়ে ওই জায়গায় গেছিলেন, ওই যেখানে ইয়েছে ওখানে দিয়ে নাকি উনি নিজের মতো অনেকক্ষণ বসে ওনার যে মুরাকাবা করা বা যা করা করে নাকি উনি ওখানে একটা কমিউনিকেট করতে পারছিলেন, এবং তাকে মানে বোঝানো হয়েছে কোনোভাবে তিনি আরো কিছু দিবেন ওইখানে, তাদের ওখান থেকে তাকে মাছ টাছ কিছু দেওয়া হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো নিয়ে ওখানে একটা মীমাংসা হয়। তো এখানে ইমন বলছে যে তার চাচার প্রশ্ন ছিল যে এই মাছগুলা তো পানিতেই থাকে, ওই মাছের পানির যদি জিনিস হয়ে থাকে, খারাপ জিনিস হয়ে থাকে বা জিন হয়ে থাকে, সে ওই মাছগুলাকে নিজেই তো ধরতে পারে, মানুষের ধরা মাছ তার লাগে কেন? তখন নাকি ওখানকার মানুষজন তাকে বলছিল যে ওদের একটা লিমিটেশনস আছে, ওরা এরকম ফ্রি ঘোরাফেরা মাছকে ধরতে পারে না, মানুষ যখন এটাকে ধরে উঠায় তখন নাকি এইটার প্রতি তাদের মানে আকর্ষণটা হয়, এবং তাদের একটা দাবি মানুষের উপর তারা করে নিয়ে যাওয়ার জন্য। নিজের থেকে নাকি তাদের এখানে একটা লিমিটেশন আছে যে তারা পানিতে থাকলেও বা ওখানে থাকলেও ওই পানিতে ঘোরাফেরা করা মাছটাকে তারা নিজেরা নিতে পারে না, এটা তাদের একটা লিমিটেশনস, এবং এই কারণেই জানি এটা হয়। যাই হোক, এই হচ্ছে ইমনের চাচা শুনছিল। আর তারপর ইমনের চাচা ফিরে আসে, এবং আসার সময় প্রচন্ড ভয় পায়, কারণ ওইখানকার গ্রামের মানুষজন বলছিল যে এই জামাই, এবং তার একটা বীরত্ব গাথার মতো তৈরি হয়ে গেছিল এখানে, যে সে ওইখানকার ওই খারাপ জিনিসকে আগুন দিয়ে সে পোড়াই দিছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, এর জন্য তার ভয়ও ছিল আসার সময়, এবং খাল দিয়ে বলছিল খুব সাবধানে চলাফেরা করতে। এবং তিনি যখন ফেরত আসেন খুব সকাল সকাল তাকে নৌকায় উঠানো হয়েছিল, সাথে আরো নৌকা দিয়ে মানুষ দিয়ে তারপরে গিয়ে পৌঁছায় দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ির থেকে তিনি সোজা একেবারে শহরে চলে আসেন। তো এরপরে অনেকদিন তিনি ওই খাল বিলের ওখানে যান না, এবং তার স্ত্রীকেও যেতে দিতেন না তিনি। এবং তাদের যখন নাকি পরবর্তীতে মানে হয়, সন্তান হয়, তখন নাকি তারা খুব কেয়ারফুলি ছিলেন, এবং তারা ট্রিটমেন্ট নিয়েছিলেন, মানে একজন মৌলানা সাহেবের কাছ থেকে দোয়া দুরুদ নিয়েছিলেন যাতে এগুলোতে কোনো এফেক্ট না পড়ে, কারণ তারা বলছিল যে এইসব খারাপ জিনিসরা রিভেঞ্জ নেয়, এবং এই রিভেঞ্জ থেকে বাঁচার জন্য তারা ওই সময় সাবধানে ছিলেন। যাই হোক, এগুলোর আর কোনো প্রভাব পড়ে নাই মনে চাচার জীবনে। তো এটা ছিল তার জীবনে দেখা মাছ পিশাচের একটা ঘটনা। এবং ঘটনাটি আমি শুনেছিলাম আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বুর এক পরিচিত ব্যক্তি অ্যাম্বুলেন্স চালাতেন। ঘটনাটা মূলত তার সাথেই ঘটেছিল, তবে সঙ্গত কারণে আমি নাম ঠিকানা প্রকাশ করছি না। ধরে নেন তার নাম খলিল। ঘটনাটা আমি ঠিক সেইভাবে বলি যেভাবে খলিল চাচা আমার বাবাকে বলেছিলেন। বলছেন, খলিল চাচা, সেদিন রাতটা ছিল অন্য সব রাতের চেয়ে আলাদা। ঝুম বৃষ্টি যাকে বলে ঠিক তাই। রাত তখন প্রায় 10টা কি 10:30 হবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর মুষলধারে বৃষ্টি। গাড়ির ওয়াইপারটাও যেন হার মেনে যাচ্ছিল প্রকৃতির এই রৌদ্র রূপের কাছে। আমি খলিল, পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় 10 বছর ধরে এই কাজ করছি। কত রাত বিরাতে কত রকম রোগী, কত রকম লাশ নিয়ে ছুটে বেরিয়েছি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার জীবনে আর কখনো হয়নি। গন্তব্যটা ছিল শহরের অন্য প্রান্তে, একটু ভেতরের দিকে। ঠিকানা অনুযায়ী একটা লাশ পৌঁছে দিতে যাচ্ছিলাম। সাথে আর কেউ ছিল না, শুধু আমি আর পেছনের কেবিনে শোয়ানো নিথর দেহটা। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, দু একটা কুকুর ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই। বৃষ্টির কারণে বোধহয় সবাই আগে ভাগেই ঘরে আশ্রয় নিয়েছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো বৃষ্টির ধারা ভেদ করে যতটুকু যাচ্ছিল সেটুকুই ছিল আমার পথে চলার একমাত্র ভরসা। ইঞ্জিনের একটানা শব্দের সাথে বৃষ্টির ঝুমঝুম শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। অ্যাম্বুলেন্সটা যখন মেন রোড ছেড়ে একটু ভেতরের রাস্তায় প্রবেশ করলো, তখন থেকেই অস্বস্তিটা বাড়তে শুরু করলো। এই রাস্তাটা আমার খুব একটা পরিচিত নয়। আশেপাশে তেমন কোনো বাড়িঘরও চোখে পড়ছে না, শুধু দুপাশে বড় বড় গাছপালা। বৃষ্টির পানিতে সেগুলো আরো কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। গাড়ির ভেতরটা কেমন যেন ঠান্ডা লাগছিল, যদিও বাইরে এমন বৃষ্টির দিনে একটা গুমট ভাব থাকার কথা। আমি এসির নবটা পরীক্ষা করে দেখলাম, বন্ধই ছিল। তাহলে এই ঠান্ডা ভাবটা আসছে কোথা থেকে? কাঁধের ওপর দিয়ে শিরশিরে একটা স্রোত বয়ে গেল। নিজের অজান্তে একবার পেছনের দিকে তাকালাম। ড্রাইভিং মিররে পেছনের কেবিনের আবছা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সাদা চাদরে ঢাকা দেহটা স্থির হয়ে আছে। নিজের মনকে প্রবোধ দিলাম, হয়তো বৃষ্টির কারণে এমন লাগছে। কিছু দূর এগোনোর পর হঠাৎ করেই পেছনের কেবিন থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো।
ঠিক গঙ্গানির মতো, তবে খুব ক্ষীণ। প্রথমে আমি পাত্তা দেইনি, ভাবলাম হয়তো বাতাসের শব্দ বা গাড়ির কোনো যন্ত্রাংশের আওয়াজ। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সে একই শব্দ, এবার একটু স্পষ্ট, যেন কেউ খুব কষ্টে কাতরাচ্ছে। বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানি পেছনে যে আছে তার গঙ্গানোর কোনো প্রশ্নই ওঠে না। হাসপাতালের ডাক্তার নিজ হাতে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন। তাহলে শব্দটা করছে কে? আমি গাড়ির গতি কিছুটা কমালাম, কান খাড়া করে রইলাম আবার শোনার জন্য। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর আবার। এবার যেন গঙ্গানির শব্দটা আরো কাছে থেকে এলো, ঠিক আমার কানের কাছে। আমি চমকে উঠে পাশে তাকালাম, কেউ নেই। তাহলে কি আমি ভুল শুনছি? অতিরিক্ত ক্লান্তির কারণে কি এমনটা হচ্ছে? সারাদিন অনেক ধকল গেছে, হতেও পারে। আমি আবার স্টিয়ারিং এ মনোযোগ দিলাম, কিন্তু মন থেকে কিছুতেই শব্দটা তাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পর গঙ্গানির শব্দটা থেমে গেল। তার জায়গায় শুরু হলো নতুন এক উপদ্রব। এবার মনে হলো কেউ যেন পেছনের কেবিনের দরজায় খামচি মারছে। খসখস খসখস করে একটানা শব্দ। এই শব্দটা আগেরটার চেয়েও বেশি অস্বস্তিকর। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি এবার প্রায় নিশ্চিত যে আমি ভুল শুনছি না। পিছনে কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা ভাবার সাহস আমার হচ্ছিল না। আমি আর চোখে আবার ড্রাইভিং মিররের দিকে তাকালাম। সাদা চাদরে ঢাকা দেহটা আগের মতো স্থির, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল চাদরটা আগের চেয়ে সামান্য উঁচু হয়ে আছে, যেন কেউ চাদরের ভেতর থেকে ওঠার চেষ্টা করছে। আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই লাইনে কাজ করতে হলে মন শক্ত রাখতে হয়। কত রকম দৃশ্য আমাদের দেখতে হয়, কিন্তু এ তো দৃশ্য নয়, এই যে আস্ত একটা জীবন্ত অনুভূতি। খামচির শব্দটা বেড়েই চলছিল, সাথে যোগ হয়েছিল নতুন একটা শব্দ। এবার মনে হচ্ছিল কেউ যেন ভেতরের দেয়ালে মাথা ঠুকছে। ধুপ 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 একটা ভারী শব্দ। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। কপালের ঘাম বৃষ্টির পানির সাথে মিশে গাল বেয়ে পড়তে লাগলো। আমি ঠিক করলাম গাড়ি থামিয়ে একবার পেছনে দেখব, কিন্তু পরক্ষণে মনে হলো এই নির্জন অন্ধকার রাস্তায় গাড়ি থামানোটা কি ঠিক হবে? যদি সত্যি সত্যি অস্বাভাবিক কিছু ঘটে, তাহলে আমি একা কি করব? সাহায্যের জন্য চিৎকার করলেও শোনার মতো কেউ নেই। তাছাড়া লাশটাকে তার আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্ব। এই অবস্থায় গাড়ি থামিয়ে সময় নষ্ট করাটা বোকামি। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। কিন্তু আমি গতি বাড়াতেই পেছনের কাণ্ড কারখানাগুলো যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। মাথা ঠোকার শব্দটা এবার আরো জোরালো হলো, সাথে যোগ হলো একটা অদ্ভুত ঘর ঘর শব্দ, যেন কারো নিঃশ্বাস আটকে আসছে। আমার মনে হচ্ছিল পেছনে যা আছে সেটা আর স্থির নেই, সেটা নড়াচড়া করছে, হয়তো উঠে বসার চেষ্টা করছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না। চোখ বন্ধ করে শুধু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। বৃষ্টির তীব্রতাও যেন পাল্লা দিয়ে বাড়ছিল। ওয়াইপারটা আর পেরে উঠছিল না। সামনের রাস্তা প্রায় অস্পষ্ট। হেডলাইটের আলোয় শুধু দেখা যাচ্ছিল বিদ্যুতের খুঁটিগুলো একের পর এক পেছনে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এই রাস্তাটা যেন আর শেষ হবে না। অনন্তকাল ধরে আমি বৃষ্টির রাতের রাস্তায় একটা অশুভ কিছুকে পেছনে নিয়ে ছুটে চলেছি। হঠাৎ করে খামচির শব্দ, মাথা ঠোকার শব্দ, গঙ্গানির শব্দ, সবকিছু একসাথে থেমে গেল। গাড়ির ভেতর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। এতটাই নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এই আকস্মিক নীরবতাটা যেন আরো বেশি ভয়ের। আমার মনে হলো ঝড় ওঠার আগের মুহূর্তের মতো সবকিছু শান্ত হয়ে আছে। কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে ধরলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 11টা বাজে। গন্তব্যে পৌঁছাতে আরো অন্তত আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টা আমি কিভাবে পার করব, সেই চিন্তায় আমার গলা শুকিয়ে আসছিল। আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন এই বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেন। কিন্তু আমি জানতাম না আসল ঘটনার শুরু তো এখনো বাকি। প্রথম পর্বের সেই আকস্মিক নিস্তব্ধতা আমার জন্য কোনো স্বস্তি নিয়ে আসেনি, বরং ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল পেছনের ওই খারাপ জিনিসটা হয়তো এতক্ষণ আমাকে তার উপস্থিতি জানান দিচ্ছিল, কিন্তু এবার সে সরাসরি কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। ঘামে ভেজা হাত দুটো পিছলে যাচ্ছিল। বৃষ্টির তীব্রতা একটু কমেনি, বরং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই ক্ষণিকের আলোয় চারপাশের ভয়ঙ্কর রূপটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। কিছুক্ষণ এই পিনপতন নীরবতায় চলার পর নতুন একটা উৎপাত শুরু হলো। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটগুলো হঠাৎ করেই দপদপ করতে শুরু করলো। একবার জ্বলছে, আবার নিভছে।
এই আলো আধারের খেলাটা আমার স্নায়ুর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করছিল। আমি ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে দেখলাম কোনো সতর্কীকরণ বাতি জ্বলছে না। গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ সপ্তাহখানেক আগেই পুরো গাড়িটা সার্ভিসিং করানো হয়েছে। তাহলে লাইটগুলো এমন করছে কেন? এই দপদপ করা আলোর মধ্যেই আমি ড্রাইভিং মিররে চোখ রাখলাম, আর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। পিছনের কেবিনে সাদা চাদরে ঢাকা দেহটা, যেটা এতক্ষণ স্থির ছিল, সেটা এখন সামান্য নড়ছে। চাদরের একটা কোণা ধীরে ধীরে উপরের দিকে উঠে আবার নিচে নেমে যাচ্ছে, যেন কেউ চাদরের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এটা অসম্ভব। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তো লাইটের এই আলো আধারের কারণে আমার চোখের ভুল হচ্ছে। আমি কয়েকবার চোখ পিট করে আবার তাকালাম। না, ভুল নয়, চাদরটা সত্যি নড়ছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটা কে? এই ঝড় বৃষ্টির রাতে এই নির্জন রাস্তায় সে কি করছে? আমি হর্ন বাজিয়ে তাকে সরে যেতে বলার কথা ভাবলাম, কিন্তু আমার হাত যেন অবশ হয়ে গিয়েছিল। লোকটা এক চুলও নড়ল না। সে একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তার চেহারাটা দেখার সাথে সাথেই আমি চিৎকার করে উঠলাম। তার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না। পুরো মুখটা মসৃণ, যেন চামড়ার একটা আস্তরণ। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। তার না থাকা চোখ দিয়ে সে আমার অস্তিত্বকে অনুভব করছে। আমার অবস্থা ছিল খুব বাজে। আমি কোনো মতে ড্রাইভিং সিটে বসে দরজাটা লক করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। আমি স্টিয়ারিং এ মাথা রেখে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। এই ভয়ঙ্কর জিনিসটা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনেও যেতে পারবো না, পিছনেও না। আমি যেন একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে গাড়ির পেছনের দরজাটা খোলার একটা শব্দ হলো, সেই পরিচিত ক্যাচ শব্দ। আমি চমকে উঠে ড্রাইভিং মিররে তাকালাম। পেছনের কেবিনের দরজাটা খোলা, আর সেখান থেকে একটা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম। আমি শুধু আয়নার দিকে তাকিয়ে রইলাম। ছায়াটা অ্যাম্বুলেন্স থেকে নেমে আমার ড্রাইভিং সিটের পাশের দরজার দিকে এগিয়ে এলো। আমি দরজার কাচের দিকে তাকালাম। কাচের ওপর বৃষ্টির পানি, তাই বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছিলাম কেউ একজন দরজার ঠিক বাহিরে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর দরজার কাছে টোকা দেওয়ার শব্দ হলো। টক টক টক, মৃদু কিন্তু স্পষ্ট শব্দ। আমার মনে হলো আমি হয়তো জ্ঞান হারাবো। কিন্তু তার আগে আমি দেখলাম দরজার কাচের উপর জমে থাকা বৃষ্টির পানির স্তরটা ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন কেউ বাইরে থেকে কাজটা মুছছে। আর তারপর আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। কাছের ওপাশে সেই চোখ, নাক, মুখবিহীন মুখটা আমার দিকে তাকিয়ে আছে। কাছের সাথে প্রায় লেপ্টে আছে তার মসৃণ চেহারাটা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ পর আমি যখন ভয়ে ভয়ে চোখ খুললাম, তখন দেখলাম বাইরে কেউ নেই। সবকিছু আগের মতোই শান্ত। আমি কাঁপা কাঁপা হাতে দরজার লকটা পরীক্ষা করলাম, বন্ধই ছিল। আমি বুঝতে পারলাম এই জিনিসগুলো আমাকে ভয় দেখাচ্ছে। তারা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাইছে। কিন্তু কেন? তাদের উদ্দেশ্যটা কি? আমি জানি না। আমি শুধু জানি আমাকে এখান থেকে বের হতে হবে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার মধ্যে অদ্ভুত একটা জেদ কাজ করলো। আমি ঠিক করলাম যা হওয়ার হবে, আমি আর ভয় পাবো না। আমি গাড়ির হেডলাইটের সুইচটা আবার অন করলাম, আর আশ্চর্যজনকভাবে এবার লাইট দুটো জ্বলে উঠল, যেন এতক্ষণ ধরে আমার সাহসেরই পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। গাড়িটা তীব্র গতিতে গর্জন করে সামনের দিকে এগিয়ে গেল। আমি আর সামনে তাকালাম না। সেই মুখবিহীন অবয়বটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে কিনা তা দেখার সাহস আমার ছিল না। আমি শুধু রাস্তা ধরে এগিয়ে চললাম, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত এলাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের সমান। আর এই রাতের শেষ কোথায় তা আমার জানা ছিল না। মুখবিহীন সে অবয়বটাকে পেছনে ফেলে আসার পর আমি ভেবেছিলাম হয়তো ভয়ঙ্করতম অংশটা আমি পার করে এসেছি। কিন্তু আমি কতটা ভুলছিলাম তা বুঝতে আমার বেশি সময় লাগেনি। হেডলাইট জ্বলে ওঠার পর আমি যখন পূর্ণ গতিতে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করি, তখন আমার ভেতরের ভয়টা কিছুটা হলেও কমে এসেছিল। একটা জেদ কাজ করছিল, যেভাবেই হোক আমাকে এই রাতের অন্ধকারের বুক ছিঁড়ে গন্তব্যে পৌঁছাতেই হবে। কিন্তু আমার এই স্বস্তি ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। গাড়ি যখন আবার একটা মসৃণ গতিতে চলতে শুরু করেছে, ঠিক তখনই আমি খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠেছে।
বাতাসের চাপটা অস্বাভাবিক রকম বেশি মনে হচ্ছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, যেন কেউ আমার বুকের উপর চেপে বসে আছে। এর সাথে যোগ হলো একটা পচা গন্ধ, তীব্র বোটকা একটা গন্ধ, যা সহ্য করা প্রায় অসম্ভব। অনেকটা দিন ধরে পানিতে ডোবা কোনো কিছুর পচা গন্ধের মতো। গন্ধে আমার বমি আসতে চাইছিল, কিন্তু আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। আমি বুঝতে পারছিলাম খারাপ জিনিসগুলো এখন আমার সঙ্গ ছাড়েনি। তারা হয়তো তাদের রূপ পরিবর্তন করেছে, কিন্তু তাদের উপস্থিতি আগের চেয়েও বেশি জোরালো ভাবে জানান দিচ্ছে। আমি গাড়ির সবগুলো জানালা সামান্য খুলে দিলাম, যাতে বাইরের তাজা বাতাস ভেতরে আসতে পারে, কিন্তু তাতেও গন্ধটা একটু কমলো না, বরং বাতাসের সাথে মিশে সেটা যেন আরো তীব্র হয়ে আমার নাকে এসে ধাক্কা মারছিল। এই অসহ্যকর পরিস্থিতির মধ্যেই আমি ড্রাইভিং মিররে চোখ রাখলাম। পেছনের কেবিনটা অন্ধকার, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল সেখানে কিছু একটা আছে। খালি স্ট্রেচারটার উপর আবছা একটা ছায়া আমি দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভাবলাম এটা হয়তো বাইরের কোনো আলোর প্রতিফলন, কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙল। ছায়াটা নড়াচড়া করছে, ধীরে ধীরে সেটা আরো ঘনীভূত হচ্ছে, একটা আকার নেয়ার চেষ্টা করছে। আমার বুকের ভেতরের ধপ্পকনি বেড়ে গেল। আমি চোখ সরাতে পারছিলাম না। আমার চোখের সামনে ছায়াটা ধীরে ধীরে একটা অবয়বে পরিণত হলো। অবয়বটা স্ট্রেচারের উপর বসেছিল, তার পা দুটো ঝুলছিল। তার পরনে ছিল সেই সাদা চাদর যা দিয়ে লাশটাকে ঢাকা হয়েছিল। চাদরটা দিয়ে তার পুরো শরীর ঢাকা, শুধু পা দুটো বেরিয়ে আছে, ফ্যাকাশে ফোলা ফোলা দুটো পা। আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। এটা তো সেই লাশটা, কিন্তু এটা তো মৃত ছিল। তাহলে এখন এটা উঠে বসলো কিভাবে? আমার মস্তিষ্কের কোষগুলো যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? আমার এই দ্বিধার মধ্যেই অবয়বটা ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। চাদরের ভেতর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। এরপর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবয়বটা তার একটা হাত চাদরের ভেতর থেকে বের করে আনলো, লম্বা সরু ফ্যাকাশে আঙ্গুল। সেই আঙ্গুল দিয়ে সে আমাকে ইশারা করলো, যেন সে আমার কাছে কিছু একটা চাইছে। আমি ভয়ে স্টিয়ারিং থেকে হাত প্রায় ছেড়ে দিয়েছিলাম। গাড়িটা রাস্তার এক পাশে চলে যাচ্ছিল। কোনো মতে আমি সেটাকে আবার নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখ তখনও ড্রাইভিং মিররে আটকে আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষের পক্ষে মাথা ঠিক রাখা সম্ভব নয়। অবয়বটা আমাকে ইশারা করে যাচ্ছিল। তার আঙ্গুলের নড়াচড়া ছিল ধীর এবং স্থির। কিছুক্ষণ পর সে ইশারা করা বন্ধ করলো। এবার সে তার হাতটা দিয়ে পেছনের কেবিনের দেয়াল আঁকড়ে ধরলো। তারপর ধীরে ধীরে স্ট্রেচার থেকে নামার চেষ্টা করলো। আমার মনে হলো সে এবার আমার কাছে আসতে চাইছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। আমি জানি ওটা যদি একবার আমার কাছে চলে আসে তাহলে আমার আর রক্ষা নেই। আমি মরিয়া হয়ে উঠলাম। বাঁচার জন্য মানুষ শেষ মুহূর্তে যা করে আমিও তাই করলাম। আমি গাড়ির গতি কমানোর বদলে আরো বাড়িয়ে দিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক এই অ্যাম্বুলেন্স থেকে নামতে হবে। গাড়ি চলন্ত অবস্থাতেই আমি দরজা খুলে লাফ দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু পরক্ষণে মনে হলো এই গতিতে লাফ দিলে আমার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি ড্যাশবোর্ডের থেকে আমার মোবাইল ফোনটা বের করলাম। নেটওয়ার্ক ছিল না, তাই কাউকে ফোন করা সম্ভব নয়। আমি ফোনের টর্চ লাইটটা জ্বালালাম, তারপর সেটাকে ড্রাইভিং মিররের দিকে তাক করলাম, যাতে আলোটা সরাসরি পেছনের কেবিনে গিয়ে পড়ে। আলোটা পড়ার সাথে সাথেই পেছনের কেবিন থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। মানুষের গলার স্বর নয়, আবার পশুরও নয়, দুটো মিশিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার। চিৎকারের তীব্রতায় আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম আলোটা পড়তেই সে অবয়বটা ছটফট করতে শুরু করছে। সে তার হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। আমি বুঝতে পারলাম আলোই আমার একমাত্র অস্ত্র। আমি টর্চ লাইটটা আয়নার দিকে ধরেই রাখলাম। অবয়বটা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার পুরো শরীর কাঁপছিল, আর ধীরে ধীরে সেটা আবার একটা ছায়ায় পরিণত হচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ঘনীভূত ছায়াটা মিলিয়ে গেল, যেন সেখানে কিছু ছিল না। পেছনের কেবিনটা আবার আগের মতো খালি হয়ে গেল। তীব্র পচা গন্ধটা আর নেই। আমি হাঁপাচ্ছিলাম, আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি টর্চ লাইটটা বন্ধ করলাম না, সেটাকে আয়নার দিকে তাক করে রাখলাম। আমি জানতাম না ওই জিনিসটা আবার ফিরে আসবে কিনা, কিন্তু আপাতত আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম। আমি আবার গাড়ি চালানোতে মনোযোগ দিলাম। গন্তব্য আর খুব বেশি দূরে নয়। রাস্তার পাশে মাইল ফলক দেখে আমি বুঝতে পারছিলাম আর বড়জোর 10-15 মিনিটের পথ। এই কয়েকটা মিনিট আমাকে যেভাবে হোক টিকে থাকতে হবে। আমার মনে তখন একটাই প্রার্থনা, আর যেন নতুন কোনো বিপদ না আসে। কিন্তু আমি জানতাম এই রাতটা এত সহজে শেষ হওয়ার নয়। আসল পরীক্ষাটা হয়তো এখনো বাকি।
ফোনের টর্চ লাইটের আলোতে পেছনের কেবিনের সেই অবয়বটা মিলিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো এই ভয়ঙ্কর রাতের শেষ হতে আর বেশি দেরি নেই। আমার হাতে থাকা মোবাইলটাই তখন আমার একমাত্র ভরসা। আমি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মোবাইলটা ড্রাইভিং মিররের দিকে তাক করে গাড়ি চালাচ্ছিলাম। আমার সমস্ত মনোযোগ ছিল রাস্তায় এবং আয়নায়। গন্তব্যের আর মাত্র কয়েক কিলোমিটার বাকি। আমার হৃৎপিণ্ডটা তখনও মনে হলো বেরিয়ে যাবে, কিন্তু মনের মধ্যে একটা ক্ষীণ আশার আলো জ্বলছিল যে আমি হয়তো এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছিল, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল। তখন আমি রাস্তার পাশের সাইনবোর্ড দেখে ঠিকানাটা মেলানোর চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই গলিটা খুঁজে পেলাম। পুরোনো দিনের একটা এলাকা, রাস্তাগুলো বেশ সরু, অ্যাম্বুলেন্স ঢোকাতে বেশ বেগ পেতে হচ্ছিল। আশপাশের বাড়িগুলো সব অন্ধকার, মনে হচ্ছে যেন কোনো পরিত্যক্ত এলাকা, কোথাও একটা আলো জ্বলছে না। ঠিকানা অনুযায়ী বাড়িটা খুঁজে পেতে আমার বেশি সময় লাগলো না। একটা পুরনো দোতলা বাড়ি, গায়ে শ্যাওলা জমে আছে, দেখেই বোঝা যায় বাড়িটা অনেক দিনের পুরনো। আমি বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড় করালাম। ইঞ্জিনটা বন্ধ করার আগে একবার শেষবারের মতো ড্রাইভিং মিররে তাকালাম। পেছনের কেবিনটা খালি, কোনো কিছুই চোখে পড়ল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইঞ্জিনটা বন্ধ করে দিলাম। গাড়ি থেকে নামার আগে আমি কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, কান পেতে শোনার চেষ্টা করলাম কোনো অস্বাভাবিক শব্দ আসছে কিনা। না, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির টিপ টিপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমি সাহস করে গাড়ি থেকে নামলাম। বাড়ির গেটটা বন্ধ ছিল। আমি গেটের কাছে গিয়ে কলিং বেল খুঁজলাম, কিন্তু পেলাম না, হয়তো নেই। আমি কয়েকবার গেটে ধাক্কা দিলাম, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আমি একটু অবাক হলাম। লাশ নিয়ে আসছি, অথচ বাড়ির কেউ জেগে নেই। এটা তো হওয়ার কথা নয়। আমি পকেট থেকে ঠিকানা লেখা কাগজটা বের করে আবার মিলিয়ে দেখলাম ঠিকানা ঠিকই আছে। আমি এবার একটু জোরে ধাক্কা দিলাম এবং চিৎকার করে ডাকলাম, আমি অ্যাম্বুলেন্স থেকে এসেছি। আমার গলার আওয়াজটা সেই নিস্তব্ধ রাতে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কয়েকবার ডাকার পর আমি ভেতর থেকে পায়ের আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন দরজার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর বাড়ির মূল দরজাটা খোলার একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। আমি দেখলাম একজন বয়স্ক লোক হারিকেন হাতে দাঁড়িয়ে আছেন, তার মুখে গভীর বিষাদের ছাপ। লোকটা আমাকে দেখে বললেন, ভেতরে আসুন। আমি বললাম, আমি লাশটা নিয়ে এসেছি, আপনারা রিসিভ করলে আমি নামিয়ে দিতাম। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাকিদের ডাকছি। এই বলে তিনি ভেতরে চলে গেলেন। আমি গেটের বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার কেন জানি জায়গাটাকে খুব অস্বস্তিকর মনে হচ্ছিল। বাড়ির ভেতর থেকে কোনো কান্নার আওয়াজ আসছে না, কোনো হইচই নেই। সবকিছু কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত। কিছুক্ষণ পর সে বয়স্ক লোকটা আরো 2-3 জন লোককে সাথে নিয়ে বেরিয়ে এলেন। তাদের সবার মুখে থমথমে। তারা আমার সাথে কোনো কথা না বলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলল। আমি তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। আমরা সবাই মিলে স্ট্রেচারটা বের করে আনলাম, কিন্তু স্ট্রেচারটা বের করার সাথে সাথেই আমরা সবাই চমকে উঠলাম। স্ট্রেচারের উপর যে লাশটা ছিল সেটা সাদা চাদরে ঢাকা, কিন্তু চাদরের একটা অংশ রক্তে ভেজা, আর যেখানটা ভেজা ঠিক সেখানটাতেই চাদরটা সামান্য ছেঁড়া। বাড়ির লোকগুলো এটা দেখে একে অপরের দিকে তাকাতে লাগলো, তাদের চোখে ভয় আর বিস্ময়। বয়স্ক লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এটা কিভাবে হলো? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আমি তো জানি না এটা কিভাবে হলো। আমি শুধু বললাম, আমি যখন হাসপাতাল থেকে লাশটা তুলি তখন তো এমন কিছু ছিল না। আমার কথা শুনে তাদের মুখের ভাব আরো গম্ভীর হয়ে গেল। তারা আর কোনো কথা না বলে স্ট্রেচারটা ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। আমি তাদের সাথে ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না। আমার দায়িত্ব শেষ। আমি শুধু তাদের বললাম, আমি তাহলে এখন আসি। বয়স্ক লোকটা আমার দিকে একবার ঘুরে তাকালেন, তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তিনি শুধু মাথা নাড়লেন। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। গাড়িটা ঘুরিয়ে আমি যত দ্রুত সম্ভব সেই গলি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল ওই বাড়িটার মধ্যে খারাপ কিছু একটা আছে। রক্তের দাগটা বা কিসের। আমি যখন মেইন রোডে এসে পড়লাম তখন আমার ফোনটা বেজে উঠল। আমার সহকর্মী ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সে উদ্বিগ্ন গলায় বলল, কিরে খলিল, তুই কোথায়? তোর তো অনেক আগে ফেরার কথা। আমি বললাম, এই তো আসছি, লাশটা ডেলিভারি দিয়ে ফিরছি। আমার সহকর্মী যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। সে বলল, লাশ ডেলিভারি দিবি মানে? তুই তো আজ কোনো লাশ নিয়ে যাসনি। আজ রাতের ডিউটিতে তো আমি ছিলাম, তুই তো ছুটি নিয়েছিলি। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি বলছে সে? আমি বললাম, কি যা তা বলছিস? আমি তো হাসপাতাল থেকে লাশ নিয়ে এলাম, ঠিকানা মতো পৌঁছেও দিলাম। ওপাশ থেকে সে বলল, আরে না, আজ রাতে হাসপাতাল থেকে কোনো লাশই ছাড়া হয়নি। তুই ভালো করে ভেবে দেখ, তুই কার ফোন পেয়েছিলি? আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমি মনে করার চেষ্টা করলাম আমাকে কে ফোন করেছিল।
কিন্তু কোনো কিছু মনে করতে পারছিলাম না। আমার শুধু মনে আছে একটা ফোন এসেছিল আর আমাকে একটা লাশ পৌঁছে দিতে বলা হয়েছিল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি এতক্ষণ ধরে কাকে নিয়ে ঘুরছিলাম? ওই অ্যাম্বুলেন্সের পেছনে কে ছিল? আর আমি যে বাড়িতে লাশটা পৌঁছে দিয়ে এলাম, ওইটা বা কাদের বাড়ি? আমার আর যেন ভালো মন্দ বুঝে ওঠার মতো অবস্থা ছিল না। আমি ফোনটা কেটে দিলাম। আমার হাত পা কাঁপছিল। আমি রাস্তার পাশে গাড়িটা থামালাম। আমার সারা রাতের ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। সেই গঙ্গানির শব্দ, খামচির আওয়াজ, বাচ্চার হাসি, মুখবিহীন অবয়ব, স্ট্রেচারের উপর বসে থাকা সেই ছায়ামূর্তি, সবকিছুই তাহলে সত্যি ছিল। আমি আর এক মুহূর্ত অ্যাম্বুলেন্সের ভেতরে বসে থাকতে পারলাম না। দরজা খুলে আমি দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি জানি না। আমি শুধু জানি আমাকে ওই অ্যাম্বুলেন্স থেকে, ওই রাতের বিভীষিকা থেকে দূরে পালিয়ে যেতে হবে। সেই রাতের পর আমি আর কখনো অ্যাম্বুলেন্স চালাইনি। কিন্তু আজও এত বছর পরেও সেই বৃষ্টির রাতের কথা মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি জানি না সেদিন আমি কিসের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমি এটুকু জানি সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ঘটনাটি আমাদেরকে যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, ওনার নাম রাকিব। দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। উনি মূলত যেই রোমহর্ষক ঘটনাটি পাঠিয়েছেন, এটা ওনার বড় চাচার সাথে ঘটে গিয়েছে, অর্থাৎ ওনার বাবার বড় ভাই। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ওনার যিনি বড় চাচা, তার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি একজন গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছিল 1980-র দশকের একদম শুরুর দিকে। তখন কিন্তু ওনাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে উনি হাঁটা ধরেছেন। খুব বেশি সময় তো আর লাগবে না নিজের বাড়িতে আসতে। ওনার হাতে ছিল একটা কুপি বাতি। উনি তো আবার ওখান থেকে জমির ভিতর দিয়ে হেঁটে যাবেন আর কি। জমিতে যখনই পা রাখবেন তখন উনি দেখেন তেঁতুল গাছের গোড়ায় কোত্থেকে যেন হঠাৎ করে একটা মহিলা অবয়ব চলে আসছে। একটু আগে কিন্তু ছিল না। এই মহিলা অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। তখন বড় চাচা মনে করেন হয়তো কোনো পাগলি হবে, এখানে এসে বসে আছে। এত রাতে তো কোনো বাড়ির মহিলার এখানে আসার কথা না। তো বড় চাচা পাত্তা না দিয়ে উনি যখন সামনের দিকে পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে ওই অবয়বটা বড় চাচার নাম ধরে ডাকে, কিরে শাহাবুদ্দিন, তোর শাশুড়ি যে খাবারগুলো দিয়েছে, মাছ মাংস, আমাকে একটু দিবি না রে বাপু? তোরা কি সব একাই খাবি? আমারও তো ক্ষুধা লেগেছে। বড় চাচা তো অবাক হন, এই মহিলা কিভাবে জানলো যে উনার হাতে কি আছে, আর এগুলো তো আছে হাড়ির ভেতরে। এরপর বড় চাচা বলেন যে আপনি কে, আপনাকে কেন দেব? তখন গাছের গোড়া থেকে আওয়াজ আসে, আমাকে দে, না হলে কিন্তু তোর ক্ষতি হবে। তখন বড় চাচা বলেন, আমাকে ক্ষতি করার মতো আশেপাশে কেউ নাই, আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। এই কথা শোনার পর মনে হলো ওই অবয়বটা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। তখন বড় চাচা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে এই অবয়বটা অদ্ভুত ভঙ্গিতে ওই তেঁতুল গাছে উঠে যাচ্ছে। ভঙ্গিটা এমন ছিল, কোনো মানুষ যদি মাটির উপরে দুই হাতের উপর ভর দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটার চেষ্টা করে কেমন দেখা যাবে, মনে হচ্ছে ওই অবয়বটা হাতের উপরে ভর করে দুই পা উপরের দিকে দিয়ে ওই তেঁতুল গাছ বেয়ে উপরের দিকে উঠে গেল। উঠে যাওয়ার পর ওই অবয়বটাকে আর দেখা যাচ্ছে না। তখন বড় চাচা বুঝতে পারেন যে এটা সাধারণ কোনো বিষয় না। উনি তো অনেক সাহসী ছিলেন। ওনার জায়গায় অন্য কেউ এখানে থাকলে তো অনেক ভয় পেয়ে যেতেন। আর বড় চাচা তো গরুর ব্যবসা করতেন, অনেক রাত বিরেতে ওনাকে আসতে হতো বাড়িতে একা একা। আর মাছ ধরার ক্ষেত্রেও ওনার একটা দারুণ নেশা ছিল, বিশেষ করে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে। এই কারণে ভয় ডর ওনার মধ্যে খুবই কম ছিল। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, হালকা দোয়া কালামও জানতেন। উনি নিজেকে সামলে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই ভিটার কাছে চলে এসেছেন, অর্থাৎ ওই দুই ভিটার মাঝ বরাবর চলে এসেছেন, বাম পাশে একটা আর ওনার ডান পাশে একটা, তখন বড় চাচা দেখতে পান যে ভিটার মাঝে বসে আছে একটা অবয়ব, আর এই জিনিসটা কান্নাকাটি করছে। তখন বড় চাচা মনে করেছেন হয়তোবা এখানে যাদের দাফন করা হয়েছে এদের কোনো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। মানবতার খাতিরেই উনি সামনের দিকে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোন বাড়ি থেকে আসছেন। উনি এই চিন্তা করে এগিয়েছিলেন হয়তোবা একটু সুন্দর করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, এত রাতের বেলা এখানে থাকা তো ভালো না, তারপর মেয়ে মানুষ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ভেবে উনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন।
তখন উনি খেয়াল করেন ওনার বাম দিকে যে আর একটা ভিটা ছিল, ওই ভিটা থেকেও একটা সেম কান্নার শব্দ আসছে। এখন আর সামনে থেকে আসছে না, পেছন থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে এটা তো সাধারণ কিছু না। একটু আগে যে অবয়বটাকে উনি দেখেছিলেন, যেটাকে দেখে উনি এগিয়ে যাচ্ছেন, এখন সেটাকে আর দেখা যাচ্ছে না। এখন এই অবয়বটা যে শব্দ করছিল, এই শব্দটা অন্য ভিটা থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে ওই যে তেঁতুল গাছের ওইখানে যে অবয়বটা ছিল, নিশ্চয়ই এইটা ওনার পিছু লাগছে। এখনো তো উনি বাড়িতে যান নাই, যার কারণে এখনো ওনার পিছু নিয়ে এই খাবারগুলো হাতিয়ে নেবার ফন্দি ফিকির করছে আর কি। চিন্তা করলেন ওই ভিটার দিকে যাব না, এখন সোজা বাড়ির দিকে যাব। সোজা বাড়ির দিকে আগাতে থাকেন উনি। ওনার শ্বশুর বাড়ি আর ওনাদের বাড়ির মাঝ বরাবর যে ধানি জমিগুলো আছে, এগুলো উনি পিছন দিকে ফেলে এগিয়ে যাচ্ছেন। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে আর কি উনি যেখানে ছিলেন ওখান থেকে ওনাদের বাড়িতে আসতে। তখন উনি চিন্তা করলেন যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, হাতে কুপি নিয়ে যদি দৌড় দেই আলোতে নিভে যাবে, আবার হাতে তো মাটির পাতিল রয়েছে, ঝাঁকিতে ভেঙেও যেতে পারে, চাইলেও আর জোরে জোরে দৌড়ানো যাবে না। হ্যাঁ, জোরে জোরে হাঁটা যেতে পারে। উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। ওই সময় আবার ধানি জমিতে ধান বা ফসল ছিল না, তখন হালকা শীতকাল ছিল, ফসলগুলো কেটে ফেলা হয়েছিল। উনি যখন হাঁটছিলেন জোরে জোরে, হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। উনি যেই পথ দিয়ে যাচ্ছেন ওই পথের পাশে একটা স্যালো মেশিনের ঘর ছিল। এই ঘরের ভেতরে কিন্তু আলো জ্বলছিল। স্যালো মেশিনের ঘরটা ছিল টিন দিয়ে তৈরি। উনি একটা কটমট কটমট আওয়াজ, চপ 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 আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে কেউ অনেক শব্দ করে কোনো খাবার খাচ্ছে। উনি চিন্তা করলেন কোনো শেয়াল কুকুর মানুষের বাড়ি থেকে নিশ্চয়ই হাঁস মুরগি নিয়ে এসে এখানে খাচ্ছে। বড় চাচা একটু কৌতূহলী হয়ে ওই স্যালো মেশিনের ঘরের দিকে এগিয়ে যান। চিন্তা করেন ভেতরে তো আলো আছেই, যে জিনিসটা ভিতরে বসে খাচ্ছে ওটাকে তো দেখাই যাবে। উনি ওই ঘরের কাছে যান। প্রথমে চিন্তা করেছেন দরজাটা কি খুলবো, পরে আবার চিন্তা করেন না, খুলবো না। যদি কোনো পশু থাকে দরজা খোলার সাথে সাথে ভয় পেয়ে সে বাইরে বের হতে গিয়ে যদি আমাকে কামড়ে দেয়, তখন তো হবে আর একটা ঝামেলা। উনি কি করেছেন, ওই যে টিনের যেই বেড়া, এই বেড়ার বিভিন্ন জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল, বিশেষ করে জং পড়ে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। উনি এরকম একটা ছিদ্রের সাথে এক চোখ লাগিয়ে দেখার চেষ্টা করেন ভেতরে আসলে হচ্ছেটা কি। উনি যখনই ওই ছিদ্র দিয়ে তাকিয়েছেন তখন এমন ভয় পান, কেননা উনি দেখতে পান যে ওই যে তেঁতুল গাছের পাশে যে অবয়বটা বসেছিল, মনে হচ্ছে সেম অবয়বটা উল্টো দিকে ঘুরে বসে আছে। তার সামনে কোনো কিছু শুইয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে মানুষ জাতীয় কিছু শুইয়ে রাখা হয়েছে। এই জিনিসটা কি করছে, সে ওই শরীর থেকে কিছু টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উনি কিন্তু 10 সেকেন্ডের মতো তাকিয়েছিলেন। হঠাৎ করে কি হলো, ওই যে অবয়বটা, সেই অবয়বটা মনে হলো বুঝে গেল কেউ তাকে দেখছে। সে খাওয়া থামিয়ে দিল। খাওয়া থামিয়ে দিয়ে ঘাটটা আস্তে করে পেছন দিকে ঘুরিয়ে তাকালো। ঠিক সেই জায়গার দিকে তাকিয়েছে যেখানে এই বড় চাচা যেই ছিদ্রটা দিয়ে এই অবয়বটাকে দেখছিলেন, ঠিক ওই বরাবর তাকিয়েছে। তখন দেখা গেল যে ওই অবয়বটার হাতে একটা মানুষের হাত রয়েছে। মনে হচ্ছে এই হাতটাকেই সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন এই অবয়বটা কি করেছে, তার হাতে থাকা মানুষের হাতের অংশ বিশেষ ওই ছিদ্র বরাবর ছুঁড়ে মেরেছে। যেহেতু এই জিনিসটা বেড়ার উপরে ছুঁড়ে মেরেছে, এই কারণে সরাসরি তো বড় চাচার শরীরে এটা লাগেনি। যখনই এটা ছুঁড়ে মেরেছে, ধরাম করে একটা শব্দ হয়েছে। তখনই বড় চাচা কয়েক হাত পেছনে সরে এসে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। যা থাকে কপালে, হাড়ির খাবার যদি পড়েও যায় কোনো কারণে, এখন আর কিছু করে নাই, যান বাঁচাতে হবে। উনি তো দৌড় দিয়েছেন। উনি যখন দৌড় দিয়েছেন তখন পেছন থেকে থপ 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 শব্দ উনি শুনতে পান। উনি নিশ্চিত হন ওই জিনিসটা ওনার পেছনেই রয়েছে। 1 থেকে 2 মিনিট দৌড়ানোর পর যখন বড় চাচা ক্লান্ত হয়ে যান, তখনই উনি ওনার দৌড়ানো স্লো করে দেন। উনি তখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মেইন রাস্তায় উঠলে তখন 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে ওনার বাড়িতে পৌঁছাতে। তখন দেখতে পান আর একটা বিষয়, সেটা হচ্ছে ওনার হাতে তো কুপির আলো ছিল। আল্লাহর রহমতে কিন্তু কুপির আলো নিভে যায়নি। কুপির আলোতে ওনার একটা ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু হয় কি, যখনই উনি কিছুটা মোড় নেন, মোড় নেয়ার পর মনে হচ্ছে ওনার পেছনে আর একটা ছায়া রয়েছে।
মনে হচ্ছে ওনাকে ফলো করে করে ওনার পেছনে কেউ হাঁটছে, অর্থাৎ একটু বাঁকা হলেই উনি পেছনে আর একটা ছায়া দেখতে পেতেন, তবে পেছন দিকে উনি তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন উনি, তখন হঠাৎ করে একটা কর্কশ পুরুষালী কণ্ঠ উনি শুনতে পান। ওনাকে বলছে যে, শাহাবুদ্দিন, আমাকে কিন্তু তোর মাছ মাংস দিতেই হবে, তা না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর আগে কিন্তু নারী কণ্ঠ শুনেছিলেন, একটা নারী অবয়বকে দেখেছিলেন, এবার দেখি আবার পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে। তবে এটা শোনার পর উনি আর পেছন দিকে তাকান নাই, এক দৌড়ে মেইন রোডে উঠে পড়েছেন। ওঠার পর উনি পেছন থেকে আর একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে এই শব্দটা অনেক জোরে ফিস ফিস করে বলছে। এতক্ষণ তো বেশ কর্কশ কণ্ঠে গম্ভীর স্বরে বলছে, এবার ফিস ফিস করে বলছে, আমাকে দিলি না তো, মনে রাখিস তুই আজ থেকে আমার নজরে থাকবি। কোনো এক সময় হাতে যদি পাইছি আমার তোকে, তোর কিন্তু আমি জীবন নাশ করে দেব। তো এরপর আর কোনো কথা শোনেন নাই। বড় চাচা দ্রুত বাড়িতে চলে আসেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি বাড়িতে এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী অর্থাৎ বড় চাচি ওনার জন্য অপেক্ষা করে জেগেছিলেন। উনি জিজ্ঞেস করছেন কি হলো, এসে শুয়ে পড়লে যে হাত পা ধোবে না, খাবে না? তখন বড় চাচা বলেন যে, আমি খাবো না, আমি খেয়ে আসছি, তুমি দ্রুত খেয়ে শুয়ে পড়ো, কালকে তোমার সাথে কথা হবে, এখন আর কথা বলার মতো শক্তি আমার শরীরে নাই। এর পরের দিন ঘুম থেকে উঠে চাচিকে উনি বলতে থাকেন যে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছে। তখন চাচি বড় চাচাকে একটা বুদ্ধি দেন যে মসজিদের যিনি ইমাম সাহেব আছেন ওনার কাছে যাও, দোয়া কালাম পরে উনি ফু দিয়ে দেবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন বড় চাচা ওই দিন আসরের নামাজ পড়তে মসজিদে যান। উনি হুজুরকে বলেন সবকিছু। হুজুর তখন ওনাকে বলেন যে আপনাকে মনে হয় ওই ভিটায় থাকা একটা জিন ধরেছে, আমরা এটাকে গ্রামের ভাষায় শক্স বলি, নিশ্চয়ই এই জিনিসটাই আপনার পিছু নিয়েছে। তো উনি দোয়া কালাম পরে ফু দিয়ে দিয়েছেন, বলে দেন যে আপনি একটু সাবধানে থাকবেন। বড় চাচা মনে করেছেন যে ঘটনাটা হয়তো বা এখানেই শেষ হবে, কিন্তু আসলে ঘটনাটা শুরুই হয়েছে মাত্র। সেদিন এশার নামাজ পড়ার পর চাচা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, ওই যখন বাড়ির কাছাকাছি এসেছেন, যখন উনি বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার আগে ওনার বিশেষ করে ওনার বোনের একটা ঘর আছে, অর্থাৎ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তো তার ফুপুর ঘর। তো এই ফুপুর ঘর হচ্ছে চাচার গোয়াল ঘর আর ওই ফুপুর ঘর দুটো পাশাপাশি আর কি, মাঝখান দিয়ে একটা গলির মতো রাস্তা ছিল আর কি। গলিটা প্রায় 2 থেকে 3 ফুট চওড়া হবে, অর্থাৎ 2 জন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে এরকম একটা গলি। এটা ক্রস করে বাড়িতে ঢুকতে হয়। চাচা যখন ওইটার সামনে এসেছেন তখনই দেখতে পান যে একটা ভয়ঙ্কর মোটা সাপ। এই গলিটা যতখানি মোটা ছিল ঠিক ততখানি মোটা একটা সাপ, আর গোয়ালঘাটটা যতখানি উঁচু ততখানি উঁচু করে ফনা তুলে চাচার দিকে তাকিয়ে আছে। চাচা উনি বলেন যে এটা দেখার পর ওনার শরীরে আর কোনো শক্তি ছিল না যে উনি দৌড় দেবেন বা চিৎকার করবেন। চাচা বলেন যে ওনার শরীর দিয়ে এমন ঘাম ছুটেছে, মনে হচ্ছে এই ঘামেই ওনার মৃত্যু হয়ে যাবে। এটাকে অনেকে কাল ঘাম বলে, যে ঘামের মাধ্যমে মানুষের মৃত্যু হয়। মনে হচ্ছে ওনার কাল ঘাম ছুটছে এখন। উনি এরপর দেখতে পান যে যখন সাপটা ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, ফনা ধরেই ওনাকে ছোবল মারতে যাবে, ঠিক তখনই চাচা আর জ্ঞান ধরে রাখতে পারেন না, উনি ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যেহেতু পাশেই ছিল ওনার বোনের ঘর, ওনার বোন ঘর থেকে শুনতে পান যে ধুপ করে কিছু একটা মাটিতে পড়েছে। কি পড়লো এটা দেখার জন্য যখন বাইরে বের হয়েছেন তখন দেখতে পান যে কেউ একজন মাটিতে শুয়ে আছে। সামনে যেতেই দেখতে পান ওনার ভাই, এই যে শাহাবুদ্দিন কাকা, উনি পড়ে আছেন মাটিতে। এটা দেখে তো উনি জোরে চিৎকার করতে থাকেন। সবগুলো ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। আসার পরে এই অবস্থা দেখে সবাই চাচাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে যায়, মাথায় পানি দেওয়া হয়। 1 থেকে 1.5 ঘন্টা পর ওনার জ্ঞান ফেরে। সবাই জিজ্ঞেস করলে তখন উনি সবকিছু খুলে বলেন যে উনি কি দেখেছেন। তখন সবাই আবার ওনাকে পরামর্শ দেন যে রাত বিরেতে বেশি ঘোরাঘুরি করা যাবে না, আর আরো ভালো একজন হুজুরকে দেখাতে হবে। তখন বড় চাচা ভাবেন যে ঠিক আছে, একটা ভালো হুজুর দেখাইতে হবে। এর পরের দিন চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান গরু আনার জন্য। ওনার গরুর যে বিজনেসটা ছিল আর কি, এটা মূলত উনি দূর থেকে গরু কিনে আনতেন, রাজশাহী, খুলনা এই সমস্ত জায়গা থেকে গরু কিনে আনতেন।
কিছুদিন লালন পালন করে আবার উনি একটু বেশি দামে অন্য কোনো একটা হাটে বিক্রি করে দিতেন। এটাই ছিল ওনার ব্যবসা। ওনার স্ত্রী অর্থাৎ চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে যাবার পর কেনাকাটা করেছেন। পরের দিন রাতের বেলা রাত 1টার দিকে উনি ওনার গ্রামে এসে পৌঁছান। উনি গরু আনছিলেন 6টা থেকে 7টা গরু। উনি কি করেন, সবগুলো গরুকে একটার সাথে আর একটা বেঁধে একটা রশি ধরেছেন, অর্থাৎ একটা রশি ধরেছেন, এই রশিটার সাথেই সবগুলো গরুর কানেকশন রয়েছে। উনি যখন এক হাতে দড়ি আর এক হাতে লাঠি, পকেটে বিড়ির প্যাকেটও ছিল, উনি আবার বিড়ি খাওয়ার বদ অভ্যাসও করে ফেলেছিলেন অনেক আগে থেকেই। উনি বিড়ি খাচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, এক হাতে লাঠি আছে আর এক হাতে গরুর দড়ি আছে। ওনার সাথে উনি যে একা গিয়েছেন ওখানে গরুর বাজারে তা কিন্তু না, ওনার মতো আরো ওই গ্রামে বেশ কয়েকজন ছিল, তারাও গরু এনেছিলেন। ওনারা যখন গরু আনতেন তখন একটা পরিবহনে করে নিয়ে আসতেন, বাড়ির কাছাকাছি এসে ওই গাড়িটা ছেড়ে দিতেন, কারণ ওই ধরনের গাড়ি বা ট্রাকগুলো তো আর গ্রামের মধ্যে ঢুকতে পারে না। যে যে কয়টা গরু আনে সেগুলো নিয়ে সে তো তার মতো করে চলে যায়। তো ওনার সাথে যারা গিয়েছেন তারাও তাদের গরু নিয়ে বাড়িতে চলে গেছে। এখন তো উনি একাই গরুগুলোকে নিয়ে বাড়িতে যেতে হবে। উনি যখন বাড়ির কাছাকাছি আসছেন তখনও রাস্তাতেই আছেন, হঠাৎ করে দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই যে সেই দিন রাতে দুই ঘরের মাঝখানে যে গলিটা আছে, ওই গলির ভিতরে যেই ভয়ঙ্কর মোটা সাপটা ছিল, ওই সাপটা এবার রাস্তাটা এপাশ ওপাশ করে শুয়ে আছে। এইবার তো বড় চাচা ভয় পেয়ে যান যে এই জিনিসটা ওনার পিছু ছাড়েই নাই। উনি যে দোয়া কালাম জানতেন, টুকটাক দোয়া কালাম ওনার যা জানা ছিল আর কি, এগুলো তো উনি পড়া শুরু করেছেন। পড়ার পর রাস্তা থেকে এক মুঠো মাটি তুলে ওই মাটির দিকে সেই দোয়াগুলো পরে ফু দিয়ে ওই সাপের দিকে যখনই ছুঁড়ে মেরেছেন, তখন মনে হলো যে এই সাপের শরীরে কেউ একটা সজোরে আঘাত করেছে। সাপের শরীরে বা এরকম কেঁচো জাতীয় জিনিসের শরীরে কেউ যদি হঠাৎ করে আঘাত করে, এগুলো যেভাবে নড়াচড়া করতে থাকে, ছটফট করতে থাকে, টিকটিকি ল্যাচ কেটে গেলে যেভাবে লাফালাফি করতে থাকে, মনে হলো ওই সাপটা ওরকম শুরু করেছে এবং এটা সাইজও ছোট হতে শুরু করেছে। এরকম হতে হতে এই সাপটা ওই রাস্তার পাশ থেকে কোথায় যেন মিলিয়ে গেল। উনি কিন্তু ওখানে দাঁড়িয়েই আছেন। উনি এরপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। ওনার বাড়ির কাছাকাছি একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের কাছাকাছি যখন এসেছেন তখন ওই মসজিদের বাইরে একটা খাটিয়া দেখতে পান। ওই এলাকায় নাকি একটা নিয়ম ছিল যে খাটিয়াতে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হয়, ওই খাটিয়াটা মসজিদের বাইরে কয়েকদিন রেখে দেওয়া হতো। তো ওই খাটিয়াটা রেখে দেওয়া হয়েছিল। ওই এলাকায় একজন মারা গিয়েছিলেন, এটা উনি জানতেন, তার জানাজা উনি পড়েছিলেন, হয়তো এই কারণে খাটিয়াটা বাইরে রেখে দেওয়া হয়েছে। তো উনি দেখতে পান ওই খাটিয়ার ভেতরে সাদা কাফনে মোড়ানো কিছু একটা রয়েছে। তখন উনি ভয় পান যে কি ব্যাপার, এখানে লাশ আসলো কি করে? রাতের বেলা এখানে তো লাশ থাকার কথা না, লাশ থাকলে ওই সাথে আরো লোকজন থাকবে। তখন বুঝতে পারেন ওই যে রাস্তার সাপের একটা ঘটনা যেটা ঘটেছে একটু আগেই, এটা মনে করেন। উনি চিন্তা করলেন যে না, এই জিনিসগুলো থেকে উনি আর কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, এখন আবার এটা এইভাবে সামনে এসেছে। তখন ঘটে একটা ঘটনা, একটু আগে সাপ যখন ছিল তখন কিন্তু ওনার সাথে থাকা গরুগুলো একদম শান্তই ছিল, কিন্তু এবার ওনার গরুগুলো খুব অস্থির হয়ে যায়, অস্থির হয়ে গেছে, ছোটাছুটি করার চেষ্টা করছে। এখন যেটা হয়, গরুগুলো দৌড়ানো শুরু করেছে আর কি। উনি তো এখন গরুগুলো ছেড়েও দিতে পারছেন না, গরুগুলো তো নতুন, এই গরুগুলো তো তার মালিকের বাড়ি চেনে না। এখন যদি এগুলো ছুটে যায় পুরো গ্রাম ভরে দৌড়ে বেড়াবে, তখন হবে আর একটা সমস্যা। উনি তো গরুর দড়িটা অনেক কষ্টে ধরেই রেখেছেন, আর গরুগুলোকে উনি কন্ট্রোল করে ওনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার হাত থেকে গরুর দড়িগুলো ছুটে যায়। তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, এইবার ওই গরুগুলো কোথায় যাবে? নতুন গরু, এই গরুগুলোকে তো উনি আগে পালেন নাই যে গরুগুলো তার বাড়ি চিনে গোয়াল ঘরে উঠে যাবে। উনি দেখলেন গরুগুলো মনে হলো কোন দিকে ছুটে ছুটে চলে গেল। গরুর গলায় যে দড়িগুলো বাঁধা ছিল, একটার সাথে আরেকটা কানেক্ট করা ছিল, এগুলো মনে হলো ছুটে গেল, একটা আরেকটার দিকে চলে গেল। উনি এই রাত বিরেতে এখন 5-6টা গরু বা 6-7টা গরু এখন উনি কিভাবে খুঁজে বের করবেন? ওনার তো মাথায় আর কাজ করে না। তখন চিন্তা করলেন, যাই দ্রুত বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর বাড়ির লোকজনকে ডেকে তুলি, কারণ গরুগুলো কিনে আনছি, এগুলো তো আবার বিক্রি করতে হবে, কারণ এটাই তো ওনার পুঁজি, মূলধন।
এগুলো যদি হারিয়ে যায় তাহলে পরবর্তীতে উনি গরু কিনবেন কিভাবে? উনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর ডাকাটাকি শুরু করেছেন। ওনার স্ত্রী বাইরে বেরিয়ে আসেন, অর্থাৎ চাচি বাইরে বেরিয়ে আসেন। আসার পর বলছেন যে এই তাড়াতাড়ি বাইরে বের হও, গরুগুলো তো ছুটে গেছে, এই গরুগুলো তো সংগ্রহ করতে হবে, আরো লোকজন লাগবে। তখন উনি বলেন যে গরুগুলো তো সব গোয়াল ঘরে, আমি গোয়াল ঘরে গরুর শব্দ শুনলাম, তাহলে গরুগুলো গোয়াল ঘরে কিভাবে আসলো? নতুন গরু, ওরা তো আর গোয়াল ঘর চেনে না। এটা শোনার পর চাচা তো বেশ অবাক হন, আসলে কি তাই? উনি সত্যি গোয়াল ঘরে গিয়ে দেখেন সবগুলো গরু ওই গোয়াল ঘরেই রয়েছে, অথচ নতুন গরু, তাদের কিন্তু গোয়াল ঘর চেনার কথা নয়। চাচি বলছেন নিশ্চয়ই তুমি এগুলো বেঁধে রেখেছো, তা না হলে এগুলো কে বাঁধবে, নতুন গরু। চাচা বলেন না তো, আমি তো বাঁধি নাই, ঘটনা তো এই ঘটেছে। তখন চাচি রাতের বেলা এটা নিয়ে আর বেশি কথা বলেন নাই। পরদিন সকালবেলা গরুগুলোর জন্য নতুন করে দড়ি আনা হয়, কিছু দড়ি বানানো হয়, তারপর ওদেরকে গোসল করানো হয়, খাওয়ানো হয়, গরুর শিংয়ের মধ্যে তেল দেওয়া হয়, মানে যত যত্ন আত্তি করা যায় আর কি, সেগুলোর কাজ চলতে থাকে। ওই দিন দুপুরবেলা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া নামে একটা বাজার রয়েছে, যেখানে প্রতি রবিবার গরুর হাট বসে। সিদ্ধান্ত হয় ওই হাটেই নেওয়া হবে গরু। তখন বড় চাচা, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অর্থাৎ এই যে আমাদের রাকিব ভাই, এই রাকিব ভাই ওনার যে বাবা, রাকিব ভাইয়ের বাবা, তাকে সাথে করে বড় চাচা বাজারে নিয়ে যান। ওই সময়ে ওনার বাবার বয়স 15 থেকে 18 বছরের মধ্যে ছিল আর কি। তো ওনাকে নিয়ে যান, গরুর সংখ্যা বেশি, তাই একজন সাথে থাকলে তো সুবিধাই হবে। আল্লাহর আমাদের দিনটা ভালোই যায়, ওনারা সফলভাবে সবগুলো গরু বিক্রি করতেও পারেন। আর এই জন্য বড় চাচা চিন্তা করলেন যে এই যে রাকিব ভাইয়ের যিনি বাবা, তাকে কিছু খাইয়ে দেই, আসছে ছেলেটা কষ্ট করে, না হলে বলবে যে বড় ভাই আমার কিছুই খাওয়ালো না, শুধু কষ্টই করালো। এই কথা চিন্তা করে দুইজন মিলে একটা হোটেলে ঢুকলেন, বেশ ভালো ভালো খাবার খেলেন। তারপর বাড়ির জন্য কিছু খাবার কিনে নিলেন, আরো কিছু বাজার সদাই কিনলেন আর কি। এরপর বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ঢোকার আগ মুহূর্তে ওনাদের মেইন মাটির রাস্তার পাশে 4টা গাছ ছিল আর কি, আম গাছ, তাল গাছ। তাল গাছ ছিল 2টা, আম গাছ ছিল 1টা, আর একটা গাছ ছিল, মানে এটা হলো দুটা করে, তাল গাছ 2টা, আম গাছ 2টা। আর এগুলো এমন ছিল, প্রথমে তাল গাছ, পরে আম গাছ, আবার তাল গাছ, পরে আম গাছ, এইভাবে আর কি। ওইখানে যখন ওনারা এসেছেন তখনই তাল গাছের পাতা থেকে খসখস খসখস শব্দ শোনা যাচ্ছিল। এই দুইজনই উপরের দিকে তাকিয়েছেন, তাকানোর পর কিছু দেখা যাচ্ছিল না। তখন ওনারা আবার সামনের দিকে আগাতে থাকেন। একটু সামনে যখন এগিয়েছেন তখন আম গাছের ডালের মধ্যে মনে হচ্ছে কেউ একজন বসে বসে দোল খাচ্ছে। তখন রাকিব ভাইয়ের বাবা বেশ ভয় পেয়ে যান এবং ওনার বড় ভাই অর্থাৎ বড় চাচাকে বলেন যে ভাইয়া দেখো তো ওটাকে, কোনো মহিলা মনে হচ্ছে ওইখানে বসে বসে দোল খাচ্ছে, এত রাত্রে এই মহিলা এখানে কিভাবে আসলো, পাগল টাগল নাকি? তখন বড় চাচা বিষয়টা বুঝতে পারেন। উনি রাকিব ভাইয়ের বাবাকে বলেন, এই চুপ থাক, কোনো কথা বলিস না, আমাকে অনুসরণ করে চল, চুপচাপ থাক, মনে হয় কোনো পাগলি টাগলি হবে, বুঝতে পারলে আমাদের আবার বিপদ হতে পারে, ঢিল ঢিল ছুটতে পারে বা আমাদের পিছু নিতে পারে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি ওনার ছোট ভাইকে বিষয়টা বুঝতে দিতে চাচ্ছিলেন না, ভয় পেতে পারেন। আম গাছ ক্রস করে যখন আবার তাল গাছের কাছে গিয়েছেন তখন মনে হলো তাল গাছের উপর থেকে একটা মাটির ঢিলকে যেন ছুড়ল। এরপরে এই ঢিলের বৃষ্টি হতে শুরু হলো। যদিও বা ঢিল ওনাদের গায়ে লাগছিল না, তবে ঢিলগুলো মাটিতে পড়ার পরপরই ঢিলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। এটা দেখে তো এই রাকিব ভাইয়ের আব্বু ভীষণ ভয় পেয়ে যান। তখন উনি বুঝতে পারেন যে আসলে একটু আগে যে ঘটনাগুলো ঘটেছে এটাও স্বাভাবিক ছিল না। এদিকে বড় চাচা বুঝতে পেরেছেন যে ওনার সাথে থাকা ছোট ভাই, সেও বুঝে গেছে যে এটা স্বাভাবিক বিষয় না। কারণ হচ্ছে রাকিব ভাইয়ের বাবা তো একদম ছোট না, 15 থেকে 18 বছর বয়সের মধ্যবর্তী কোনো একটা বয়স হবে, তো উনি তো বুঝতেই পারেন, গ্রামের ছেলে। তখন বড় চাচা ওনার ছোট ভাইয়ের হাতটা চেপে ধরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে ওনারা বাড়িতে চলে আসেন। ওই সময় চাচি তো জেগেই ছিলেন, আর উনি জানতেন যে আজকে আসতে একটু দেরি হতে পারে, এই জন্য উনি আর ঘুমিয়ে যাননি। ওনারা বাড়িতে আসছেন, আসার পর চাচি দেখতে পাচ্ছেন যে দুজনই হাঁপাচ্ছেন। তখন উনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা সবাই ভাবে হাঁপাচ্ছ কেন? তখন সবকিছু জানতে পারেন ওনাদের কাছ থেকে। তখন চাচি বলেন যে এখন গোসল না করে কেউ বাসায় এসো না বা ঘরে ঢুকো না,
এরপর দুজনেই গোসল করে যে যার ঘরের ভিতরে যান। যাওয়ার পর রাতের বেলা ওনারা আর খাওয়া দাওয়া করেননি, শুয়ে পড়লেন। পরের দিন সকালবেলা চাচি এই যে ঘটনাটা এই রাকিব ভাইয়ের দাদি সহ এলাকার আশেপাশের যারা ছিলেন আর কি তাদের সাথে শেয়ার করেন। তখন সবাই বলতে থাকেন যে বাঘের ভিটা যে বাজার রয়েছে, এই বাঘের ভিটা বাজারের মাওলানা সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। উনি এই গ্রামের যত ধরনের প্যারানরমাল সমস্যাগুলো আছে এগুলোর সমাধান অনেকটাই করেছেন আল্লাহর রহমতে, ওনার কাছে যেতে হবে। তখন বড় চাচা বলেন ঠিক আছে, পরের দিন যাব। পরের দিন যাওয়ার কথা বলে ওনার মনে থাকে না, ব্যস্ততা। ওনার আবার মনে পড়ে আর একটা হাটে যেতে হবে, সেখানে গরু কিনতে হবে। এরকম চিন্তা করার কারণে পরের দিনের বিষয়টা ওনার মাথায় আর থাকে না। উনি বিষয়টা অনেকটাই গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছিলেন, এই জন্যই মূলত ওনার মাথায় ছিল না। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন বড় চাচা আবার রাকিব ভাইয়ের আব্বুকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রাতের বেলা বাইরে বেরিয়েছেন। যেহেতু বড় চাচার একা রাতের বেলা চলাচল করা নিষেধ ছিল, তাই ওনারা দুজন মিলে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছেন, যেটাকে ওনাদের গ্রামের ভাষায় নাকি আলো মারা বলে। মানে একটা লাইট হাতে থাকবে আর একটা টেটা থাকবে। রাকিব ভাইয়ের আব্বুর কাছে একটা ছোট টেটা ছিল আর বড় চাচার কাছে একটা বড় টেটা ছিল। ওরা পানিতে নেমেছেন, হালকা শীতকাল ছিল, বৃষ্টিও নাই, খালের পানিও অনেকটা কম ছিল, যার কারণে ওনারা মূলত মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আস্তে আস্তে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে একটা পর্যায়ে ওনারা দেখতে পান যে একটা বড় মাছ কারেন্ট জালের মধ্যে আটকা পড়েছে। পানি যেহেতু কম ছিল, অনেক মানুষই কারেন্ট জাল পেতে রাখতো আর কি। তখন ওনাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, এই মাছটা ওই জাল থেকে খুলে ওনারা নিয়ে যাবেন, রাতের বেলা তো কেউ তো দেখবে না। এই বলে যখন ওনারা জালের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন প্রায় 10 থেকে 15 কেজির একটা বড় মাছ জালের মধ্যে আটকা পড়েছে। ওনারা জালটা ভালো করে দুজন মিলে ধরে ওখান থেকে মাছটা খোলেন। খোলার পর ওনারা চিন্তা করলেন যে আজকে আর মাছ ধরা লাগবে না, আজকের মতো এখানেই থাক, যাই বাড়িতে যাই। ওনারা মাছটাকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। তখন হঠাৎ করে ওনারা শুনতে পান পেছন থেকে কেউ বলছে, এই জিনিসটা আমার, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু তোদের অনেক ক্ষতি হবে রে। তখন বড় চাচা মনে হয় ওই যে সেই দুষ্টু জিনটা মাঝে মাঝে আমার বিরক্ত করতে আসে, এইটা আসছে। এখন ওনারা দুজন মিলে তখন দৌড় দিয়ে রাস্তায় উঠে পড়েন। পথ দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু কেউ একজন ফিস করে বলছে, এটা আমার বাচ্চা, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না রে। রাকিব ভাইয়ের আব্বু এবং বড় চাচা দুজনই কিন্তু এই কথা শুনছিলেন। ওনারা দৌড়ে বাড়িতে আসেন, পেছন দিকে তাকিয়েও দেখেন নাই যে কেউ আছে কি নাই। আসার পর ওই রাত্রেই বড় চাচার স্বপ্নে দেখেন এক আলখেল্লা পরিহিত লম্বা একটা লোক ওনাকে বলছে, আমার ছেলেটাকে তুই ধরে নিয়ে আসছিস, ওটাকে ছেড়ে দে, না হলে তোদের বংশকে কিন্তু আমি নির্বংশ করে দেব। পরের দিন সকালে উঠে বড় চাচা এই স্বপ্নটাকে আর পাত্তাই দেন না, কিন্তু চাচি যখন রান্না করতে গিয়েছেন তখন দেখেন পাতিল থেকে মাছ উধাও। সবাই মনে করলো হয়তো চোর নিয়ে গেছে। এর পরের দিন বড় চাচা আবার গরু কিনতে খুলনা চলে যান। সেদিন ছিল হালকা বৃষ্টি ভেজা রাত, কুয়াশার মধ্যে হালকা পানি পড়ে এরকম আর কি। এর পরের দিন রাত 12টার দিকে যখন বড় চাচা বাড়িতে আসেন, হাত পা ধুয়ে খাবার খান, রাত যখন 1টার মতো বাজে তখন ওনার ওয়াশরুমে যাবার দরকার হয়। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘর থেকে একটু দূরেই থাকে, আর এই দূরে থাকার কারণ হলো ঘরের পাশে ওয়াশরুম থাকলে নাকি শয়তান জিন ভূতের আস্তানা হয়ে যায় ওই বাড়িটা। এই জন্য নাকি গ্রামের অনেকেই ওয়াশরুমটা ঘর থেকে দূরে তৈরি করেন। তো বড় চাচা ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে দেখেন ওয়াশরুমের দরজার সামনে সেই আলখেল্লা পরিহিত লোকটা দাঁড়িয়ে আছে, যাকে উনি স্বপ্নে দেখেছিলেন। বড় চাচা তো ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে যান। অবয়বটা কয়েক কদম সামনে এগিয়ে আসে। আসার পর বড় চাচাকে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে যে এক থাপ্পড়ে উনি দাঁড়ানো অবস্থা থেকেই ধপাস করে মাটিতে পড়ে যান। তখন ওই লোকটা বলতে থাকে, তোর বংশ তো আমি শেষ করবো রে, আমার ছেলেকে তোরা ধরে নিয়ে আসছিলি, খেতে তো পারিস নাই, আমরা তো নিয়ে গেছি, তবে তোকে আমি ছাড়বো না রে বাপু, তুই আমার অনেক বড় ক্ষতি করছিস, তুই আমার ছেলেকে মারতে গেছিলি, তোর এত বড় সাহস, তোকে বললাম তার প্রতি ছাড়লি না। এরপর নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা তার জামার ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে,
ছুরি বের করে বড় চাচার দিকে এগিয়ে আসতে থাকে। তখন কি মনে করে ঘর থেকে আবার চাচিও বাইরে বের হয়ে আসেন। এসে দেখতে পান যে বড় চাচা কার কাছে যেন কাকুতি মিনতি করতেছে তাকে ছেড়ে দেবার জন্য। তখন চাচি চিৎকার করে বলছে, এই কি ব্যাপার, কার সাথে কথা বলো, কে? যখনই উনি বলেছেন তখন নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা অদৃশ্য হয়ে যায়। এদিকে চাচি চাচার কাছে চলে আসেন। কি হয়েছে দেখা গেল চাচা ভয়ে থরথর করে কাঁপছেন। এই অবস্থা দেখে চাচি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। অন্য ঘর থেকে লোকজন চলে আসে। তখন বড় চাচা সবাইকে সব কথা খুলে বলেন আর কি। তখন দাদা অর্থাৎ রাকিব ভাই দাদা বলেন যে, তুই কি সেই মৌলানা সাইফুল হুজুরের কাছে গিয়েছিলি? উনি বলেন, না আমি তো যাই নাই। তখন তো সবাই ইচ্ছা মতো ওনাকে বকাঝকা শুরু করছে। সবাই বলে যে, কালকেই যাবি, না হলে মনে হয় তোকে আর বাঁচানো যাবে না, কি আর করা। পরের দিন দুপুর বেলা বড় চাচা চলে যান সেই বাঘের ভিটা বাজার মাদ্রাসায়। গিয়ে দেখেন হুজুর ক্লাসে আছেন। হুজুর যখন একটু ফ্রি হন, হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বলেন, ঠিক আছে, আমি আসরের নামাজের পর আপনাদের বাড়িতে যাব। হুজুর আসরের নামাজ পড়ে এই বাড়িতে আসেন। আসার পর উনি বলেন যে, আচ্ছা আপনি আমার কাছে আসেন তো, মানে বড় চাচাকে কাছে ডাকেন। তারপর হুজুর চোখ বুঝে কিছু একটা করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলতে থাকেন, ওই যে জিনটা মূলত বড় চাচার কাছে তরকারি দাবি করেছিল, মূলত সে তখন থেকেই নাকি এই বড় চাচার পেছনে পড়েছিল। আর ওই যে বড় মাছটা পাওয়া গিয়েছিল, এইটার সাথে কিন্তু ওই আগের জিনটার নাকি কোনো সম্পর্ক নাই। এই মাছটা ছিল এক জিন সর্দারের ছেলে। তার ছেলেটা নাকি আসছিল খেলা করার জন্য, জালের মধ্যে আটকে গেছে। আর ওটাকেই ওনারা ধরে নিয়ে এসে খাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। হুজুর জানান যে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া তো কষ্টকর হবে, কেননা এই দুটো জিন তো দুই গোত্রের। হুজুর বলেন যে, ঠিক আছে, আজকে এশার নামাজ পড়ে আমি আসন বসাবো, দেখি কি করা যায়। এশার নামাজের পর হুজুর একটা গন্ডি কাটেন। হুজুর নিজে একটার মধ্যে বসেন, অন্যটার মধ্যে বড় চাচাকে বসান। কিছুক্ষণ পর বড় চাচার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে মহিলা এবং পুরুষালী এক মিশ্র কণ্ঠে বলতে থাকে, এই হুজুর, তুই তো জানিস এখানে আমি মজলুম। এই লোকটা আমার সর্দারের ছেলেকে মারতে চাইছিল, আমি তো এই লোকটাকে ছাড়বো না। সর্দারের কাছে আমার সম্মানটা কোথায় থাকলো? আমি তো এই ছেলেটার পাহারায় ছিলাম, আমার তো মান সম্মান আর নাই। আমি যদি ওকে না মারি, আমার সম্মান আমার গোত্রে একেবারেই শেষ। হুজুর তখন বেশ অনুনয় করে বলতে থাকেন যে, আসলে ওরা তো বুঝতে পারেনি। তখন ওই জিনটা বলে, সব মানুষ এই একই কথাই বলে, অপকর্ম করে ফেলে, এরপরে বলে বুঝতে পারিনি। বুঝতে পারুক আর না পারুক, যা ক্ষতি হওয়ার আমাদের তো হয়েই যায়। তোর শরীয়ত কি বলে? জানের বদলে জান বলে না? আমি তো তাই চাই। তখন হুজুর বলে যে, জানের বদলে জান তো তখনই হয় যখন কারো জান চলে যায়। ওই ছেলেটার কি জান গেছে? জান তো আর যায় নাই, তোমরা তো ঠিকই তাকে নিয়ে গেছো। তাহলে তুমি যে জান নিতে চাচ্ছ, হাসরের মাঠে তো তুমি এর জন্য দায়ী থাকবা। এটা কি ঠিক হবে? এর থেকে ভালো হয় আমি তোমাকে কিছু হাদিয়া দিই, তুমি একে ছেড়ে দাও। তখন নাকি ওই জিনটা বলে, সর্দারের ছেলের মৃত্যু হতে হতে সে বেঁচে গেছে, আমি আমার সর্দারের কাছে কতটুকু ছোট হয়েছে সেটা আমি জানি। তোর কি মনে হয় যে আমি ভোগ দিয়ে একে ছেড়ে দিব? এরকম অনেকক্ষণ তর্কাতর্কি হয়। একটা পর্যায়ে হুজুর জিনটাকে ধমক দিয়ে বলে, তুমি যদি এই ছেলেটাকে ছেড়ে না যাও তাহলে তোমাকে কিন্তু বন্দি করে ফেলবো। এই কথা শুনেই নাকি ওই জিনটা একটা হাসি দিয়ে ওই গন্ডি থেকে বের হয়ে চলে যায়। হুজুর এরপর খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ হুজুর যেই গন্ডিটা দিয়েছিলেন এর মধ্যে ঢোকা সহজ, বের হওয়া কিন্তু সাধারণ কোনো জিনের পক্ষে সম্ভব নয়। হুজুর তখন এই পরিবারের সব সদস্যদেরকে বলতে থাকেন যে, এই জিনগুলো হচ্ছে পানির জিন, যেগুলো অনেক শক্তিশালী হয়। এদেরকে বুঝিয়ে শুনিয়ে ছাড়ানোটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। এদের সাথে শক্তিতে আমাদের পেরে ওঠার কথা না। এরপর হুজুর বলেন, আমাকে কয়েকটি দিন সময় দিন, আমি দেখছি কি করা যায়। সেদিন হুজুর যে কাজটি করে সেটা হলো ওই বাড়িটাকে বন্ধ করে দিয়ে বড় চাচাকে পানি পড়া দিয়ে মাদ্রাসায় চলে যান। হুজুরের কাছে একটা জিন গোত্র ছিল যারা হুজুরের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করত। হুজুর সেই জিনদেরকে ডাকেন, তাদেরকে বলতে থাকেন যে, আপনারা আমাকে একটু সাহায্য করেন, ওই জিন সর্দারের কাছে আমার খবরটা নিয়ে যান, ওনাকে একটু বুঝিয়ে বলেন যে ওই লোকটাকে ছেড়ে দেবার জন্য। হুজুরের কথা মোতাবেক ওনার অনুগত জিনগুলো সর্দারের কাছে চলে যায়। অর্থাৎ এই যেই মাছরূপী জিনটাকে বড় চাচা এবং রাকিব ভাইয়ের বাবা নিয়ে এসেছিলেন, এই জিনের বাবা
এই জিনটা যেই গোত্রের আর কি, এই গোত্রের সর্দার, মূলত এই সর্দারের কাছে খবর নিয়ে যাওয়া হয়। সর্দার হুজুরের চিঠি পাবার পর ওই জিনদেরকে বলেন যে ঠিক আছে, বুঝতে পারলাম সবকিছুই, উনি তো ভালো মানুষ, ওনার অনেক সম্মান আছে, মানুষের সবসময় উপকার করেন, হুজুরের খাতিরে এই লোকটাকে আমরা ছেড়ে দিব। তবে হুজুরকে বলে দিবেন যে ওই লোকটা যেন আর কোনোদিন এই সাইডে না আসে, বিশেষ করে এই সাইডের পানিতে মাছ মারতে না আসে। এটাই হচ্ছে আমার নির্দেশনা। এই কথাগুলো শুনে হুজুরের জিনগুলো ওখান থেকে চলে আসে। আসার পর হুজুরের কাছে সব কথা বলে। পরের দিন ফজরের নামাজ পড়ে হুজুর এই রাকিব ভাইদের বাড়িতে আসেন, এসে সব কথা খুলে বলেন এবং বড় চাচাকে অনেক সতর্ক করে দেন যে আপনি ওখানে আর মাছ মারতে যাবেন না, আর রাত বিরেতে একা হাঁটাচলাও করবেন না। এরপর থেকে কিন্তু চাচার সাথে আর তেমন কিছু ঘটছিল না। ঘটনা কিন্তু এখানেই শেষ না, এখনো কিন্তু আরো বড় একটা অংশ বাকি রয়ে গেছে। এরপর 1 মাসের কাছাকাছি সময় পার হয়ে যায়, তখন আর বড় চাচার সাথে তেমন কিছু ঘটছিল না। মোটামুটি 25-26 দিন পর শুরু হয় বড় চাচার সাথে আবার কিছু ঘটনা। মূলত ওনার একার সাথে না, পরিবার সবার সাথেই এই ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ ওয়াশরুমে গেলে রাতের বেলা সাদা অবয়ব দেখতে পেত, মুরগির খোপ থেকে মুরগি পাওয়া যেত না, একদমই হারিয়ে যেত, ঘরের জিনিসপত্র একদম ওলটপালট অবস্থায় থাকতো। আবার রাতের বেলা ওনাদের গোয়াল ঘরে ঢুকে গরুগুলোকে কে যেন ছেড়ে দিত বাইরে, রশিগুলো খুলে দিয়ে গোয়াল ঘরের দরজা খুলে দিত, এই গরুগুলো বিভিন্ন জায়গায় ছুটে চলে যেত। এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটছেই। যেদিন ঘটনাটা একটু তীব্র হয় সেদিন রাত্রে বড় চাচা বাজার থেকে ফিরছিলেন, হাতে ছিল বাড়ির মানুষের জন্য তেলে ভাজা কিছু খাবার। যখনই উনি রাস্তার মাঝামাঝি এসেছেন তখন আশেপাশে দেখা গেল কোনো বাড়িঘর নাই, মানে ওই মেইন যে রাস্তা মাঝ বরাবর আসলে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না আর কি। তখনই দেখেন একটা সাদা অবয়ব ওনার রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। চাঁদনি রাত, উনি দেখতে পারেন যে ওটা একটা পুরুষ লোক। উনি ভাবেন হয়তো কোনো লোক ভয় পাচ্ছে, এজন্য কারোর জন্য অপেক্ষা করছে, একসাথে যাবে বলে। এই ভেবে বাবা, অর্থাৎ বড় চাচা আর কি, বড় বাবা বলে সম্বোধন করেন রাকিব ভাই, এই ভেবে উনি তো ওই লোকটার কাছে যান, গিয়ে বলেন যে কি ভাই, বাড়িতে যেতে ভয় পাচ্ছেন একলা একলা, চলেন আমার সাথে চলেন। এই কথাটা যখন উনি বলেছেন তখন দেখা গেল যে এই লোকটা, ওনার মাথায় একটা পাগড়ি ছিল, এই পাগড়ির যে নিচের অংশ, লেজের মতো যে অংশটা থাকে, এইটা সামনের দিকে ঘুরিয়ে ওনার মুখমণ্ডলটা কিন্তু ঢেকে রেখেছিলেন। এরপর ওনার মুখটা খুলে দেন, পাগড়ির ওই অংশটা যখন মুখের উপর থেকে সরিয়ে দেন তখন দেখতে পান যে এইটা একটা বয়স্ক লোক, মুখ দিয়ে অনেক রক্ত ঝরছে, আর ওনার যে মুখমণ্ডলটা এটা গোল আর চ্যাপ্টা, আর এই লোকটা শব্দহীন ভাবে হাসছে, মুখে কোনো দাঁতও নাই, নাকটা বেশ উঁচু এবং লম্বা। এরপর ওই অবয়বটা বড় চাচাকে বলতে থাকে, কি রে বেটা, আজকে কোথায় পালাবি? ওই দিন তো তরকারি দিলি না, এতদিন অনেক চেষ্টা করছি তোকে মারার, কিন্তু তোকে তো একলা পাই নাই রে। যখন এই কথা ওই জিনিসটা বলেছে তখন তো বড় চাচা দিয়েছেন এক ভৌ দৌড়। উনি দৌড়াচ্ছেন, উনি শুনতে পান যে পেছন থেকে ধূপধাপ শব্দ করে কিছু একটা আসছে। উনি পেছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ওনার হাতে যে তেলে ভাজা জিনিসগুলো ছিল, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এইসব আর কি, উনি বাড়িতে আসার পর ওনার স্ত্রী মানে চাচির কাছে যখন দিয়েছেন তখন চাচি এটা খুলে দেখেন এর ভিতরে কিছুই নেই, খালি কাগজের ঠোঙা আর কি, এর ভিতরে কিছুই নেই। এর ভিতরে যে আসলে কিছু জিনিস ছিল তার প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো তো তেলে ভাজা, এই তেলগুলো ওই কাগজের সাথে লেগে আছে, এটা বোঝা যাচ্ছে। কাগজের সাথে তেল লাগলে কিন্তু ওই জায়গাগুলো অনেকটা ভিজে ওঠে, এরকম বোঝা যাচ্ছে আর কি। এরপর তো সব কথা খুলে বলেন, রাতের বেলা এই ঘটনা ঘটছে, উনি তো দৌড়ে আসছেন। এটা শোনার পর চাচি বলেন যে তুমি আবার মাদ্রাসার ওই হুজুরের কাছে যাও, গিয়ে বলো যে আপনি যে বলেছিলেন যে ওরার পিছু নেবে না, ওই জিনিসটা তো আবার পিছু নিয়েছে। চাচা পরের দিন আবার সাইফুল হুজুরের কাছে গিয়ে সব কথা জানিয়েছেন। হুজুর এটা শুনে বেশ অবাক হন। উনি বলেন, না তো, এটা তো হওয়ার কথা না, তারপরও আমি দেখতেছি যেহেতু আপনি বিষয়টা বললেন। এরপরে শুক্রবার ছিল, তো উনি বলেন যে শুক্রবার তো এর পরের দিন, 3 দিন পর আপনাদের বাড়িতে আমি ইনশাল্লাহ আসবো। তো সত্যি 3 দিন পর হুজুর বাড়িতে আসেন। হুজুর বাড়িতে আসার পর একটা ভয়ঙ্কর তথ্য দেন। কথাগুলো ছিল এরকম যে
হুজুর ওনার জিনদেরকে দিয়ে ওই সর্দারের কাছে খবর পাঠান। তখন সর্দার বলেন যে সর্দার সরাসরি হুজুরের সাথে কথা বলবেন। সর্দার হুজুরকে দাওয়াত দিয়েছেন তাদের দেশে যাবার জন্য। তখন ওই সর্দার বলেন যে আমি কিভাবে আপনাদের দেশে যাব। তখন ওনার একটা রাস্তা বাতলে দেন। ওই যে স্যালো মেশিনের যে ঘরটা, যেই ঘরটার ভেতরে চাচা একটা শব্দ শুনেছিলেন আর কি, ওই স্যালো মেশিনের ঘরের কাছাকাছি একটা জায়গায় কিন্তু বেশ বড় পুকুরের মতো একটা জায়গা ছিল। তখন নাকি বলা হয়েছিল যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল যে ওই সময় আপনি ওখানে যাবেন একা একা। একটা দোয়াও শিখিয়ে দেওয়া হয়েছিল। এই দোয়াটা পড়ার পর পানির ভেতরে একটা সিঁড়ি ভেসে উঠবে, ওখানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন প্রহরীও থাকবে। আপনার কিছুই করার দরকার নেই, আপনি শুধু ওই সিঁড়ির উপর উঠে দাঁড়াবেন, সিঁড়িটা একা একা পানির নিচে চলে যাবে। এরপর আপনি ওই জিনেদের সাথে দেখা করতে পারবেন, ওই সর্দারের সাথে দেখা করতে পারবেন। সত্যি তাই হয়। উনি ওখানে গিয়েছেন, সেই দোয়া পড়েছেন। উনি দেখেন যে পানির ভেতর থেকে একটা সিঁড়ি ভেসে উঠেছে। অন্ধকারে ওই সিঁড়িটা বেশ উজ্জ্বল ছিল। এই সিঁড়ির দুই পাশে দুটো প্রহরী দাঁড়িয়ে আছে। দেখতে তাদের মানুষের মতোই দেখা যাচ্ছিল, তবে তাদের হাতে বল্লম জাতীয় দুটো জিনিস ছিল। এই প্রহরী দুটো সালাম দিলেন এবং বললেন যে আপনি আমন্ত্রিত, আসেন আমাদের সাথে। হুজুর সালামের জবাব দিয়ে উনি সিঁড়ির উপর উঠে দাঁড়ালে ওই জিনিস আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যেতে থাকলো। হুজুর ভয় পাচ্ছিলেন যে আস্তে আস্তে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। তবে যখনই উনি পানির নিচে তলিয়ে গেছেন তখন দেখতে পান যে চতুর্দিকে বাউন্ডারি দেয়া একটা বিশাল রাজপ্রাসাদের মতো, তবে এর মধ্যে আরো অনেকগুলো বিল্ডিং রয়েছে। সাদা কালারের বা মার্বেল পাথর দিয়ে তৈরি এই বিল্ডিং গুলো। এরপর ওই যে প্রহরী তখন হুজুরকে বলেন যে আপনি ওই যে সামনের দিকে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন ওটার ভিতরে যান, সবাই আপনার অপেক্ষায় আছে। হুজুর ভেতরে যখন গিয়েছেন তখন দেখেন যে ভেতরে বিশাল এক রাজসভা আছে। সিংহাসনের মধ্যে একজন লোক বসে আছে। সবাইকে মানুষের মতোই মনে হচ্ছে, অস্বাভাবিক কোনো চেহারা বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কয়েকজন মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। হুজুর ভেতরে ঢুকতে সবাই হুজুরের দিকে উদ্দেশ্য করে ফুল ছুটতে থাকে, ফুলের পাপড়ি আর কি, যেমনটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাস্তবেও। সিংহাসনের উপর যে লোকটা বসা ছিল উনি বসেই হুজুরকে সালাম দেন। হুজুর সালামের উত্তর নেওয়ার পর হুজুর বলেন যে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনি তো আমার জিনদেরকে দিয়ে খবর পাঠালে পারতেন, আবার আমাকে নিয়ে আসলেন কেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন সর্দার বলে যে না, আমি আসলে আপনাকে দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে বাস্তবে কেমন। সরাসরি আমাদের দেশে নিয়ে আসলাম, আর তাছাড়া আপনাকে একটা প্রস্তাব দিব, আপনি যদি সানন্দে প্রস্তাবটা গ্রহণ করেন আমি খুশি হব। সেটা হচ্ছে সর্দার বলেন যে ওনার ছেলেকে যে ধরে নিয়ে গিয়েছিল ওই যে মাছরূপী যে জিনটা আর কি, তার সাথে পরিচয় করিয়ে দেবেন, আর এই ছেলেটাকে পড়াতে হবে। সে ছেলেটাকে ডেকে আনা হয়। দেখা গেল 14-15 বছর বয়সী একটা ছেলে যেরকম হয় আর কি আমাদের এই বাস্তব জগতে আর কি, ওরকমই ছেলেটা সে সালাম দেয়। এরপর বলেন যে এই ছেলেটাকে আপনাকে পড়াতে হবে। হুজুর রাজি হয়ে যান। এরপর মূলত হুজুর ওই তথ্যটা বলেন যে আসলে আপনি তো বলেছিলেন যে আপনাদের ওই লোকটা আর বিরক্ত করবে না, এরপরেও তো আসছে। এই কথা শোনার সাথে সাথে সর্দারের মুখটা কালো হয়ে যায়। উনি বলেন একটু 2-3 সেকেন্ড একটু থমকে থাকেন, মুখটা কালো করে বলেন যে না তো, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না। সে তো আমার খুব একান্ত বিশ্বস্ত অনুচর, তার কাছে আমার ছেলেকে আমি দিয়ে দেই, এখনো দেই। সে আমার হুকুম অমান্য করে আবার যাবে, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না। তারপরও আপনি যেহেতু বলেছেন আমি এখনই বিষয়টা জানছি। এটা বলার সাথে সাথে উনি ওই লোকটাকে তলব করেন। সেও সাথে সাথে চলে আসে। আসার পর সর্দার বলছে যে তুমি কি আবার ওই শাহাবুদ্দিন লোকটাকে বিরক্ত করতে গিয়েছিলে? তখন বলে না তো, আমি তো যাইনি, আপনি নিষেধ করে দিয়েছেন, আমি আর যাইনি। এরপর সর্দার বলেন শুনলেন তো, সে যায়নি, তাহলে এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। একজন প্রহরীকে ডাকলেন চোখের ইশারায়, হাতের ইশারা দিয়েও না, চোখের ইশারায়। প্রহরীটা চলে আসলো, কিছু একটা ফিসফিস করে বললেন, এরপরই প্রহরী চলে গেল। চারদিকে কিন্তু শুনশান নীরবতা, প্রায় 5 থেকে 10 মিনিট একদম চুপ, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ, হুজুরও চুপচাপ। এরপর প্রহরী ফেরত এসে কাছে এসে সেও ফিসফিস করে সর্দারকে কিছু একটা বলে। তখন সর্দার বলেন যে হুজুর খবর পেয়েছি, মূলত প্রথম দিন এই শাহাবুদ্দিন যেই জিনটার মুখোমুখি হয়েছিল মূলত এই জিনটাই আবার এসেছে। এই জিনটাকে চাইলে আমরা ধরতে পারি, বন্দি করতে পারি, মারতে পারি, তবে সেই কাজটা ভালো হবে না।
কেননা এই জিনটাও মুসলিম জিন, সেও একটা গোত্রের সদস্য। এই গোত্রের যে সর্দার তাকেও আমি চিনি। আমি যদি এই জিনটাকে এখন কোনো ক্ষতি করি তাহলে সর্দার আমার উপর মনক্ষুণ্ণ হবেন। বিষয়টা আমাদের জিন জগতের জন্য ভালো হয় না। আমি ওই সর্দারকে খবর পাঠানোর চেষ্টা করছি। আমি তার সাথে কথা বলেই মূলত এই বিষয়টা সমাধান করছি। ওই সর্দার কিন্তু খুবই ভালো, তবে থাকে না যে একটা গোত্রের সবাই তো একই রকম হয় না, কেউ কেউ থাকে একটু দুষ্টু গোছের, শয়তান গোছের। ওই জিনটা ওই রকমই আর কি। তবে আপনি চিন্তা করবেন না, এটা সমাধান আমি করে দিব। এরপর সর্দারের সাথে আরো কিছু কথা হয় অন্যান্য বিষয় নিয়ে। সর্দার কিছু দোয়া কালাম শিখিয়ে দেন যে কিভাবে ওই যেই সর্দার, ওই সর্দারের সাথে দেখা করা যাবে। পরবর্তীতে জিন সর্দার চেয়েছিলেন যে হুজুর নিজেই যেন ওই সর্দারের সাথে কথা বলেন, তাতে করে কি হবে, ওই সর্দারের সাথেও হুজুরের ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। যাই হোক, ওখানে অনেক খাওয়া দাওয়া হয়। এরপর হুজুরের ঘুম আসে। হুজুর একটা রুমে চলে যান, ওনাকে একটা রুম দেওয়া হয়, সেখানে উনি ঘুমিয়ে পড়েন। কতক্ষণ ঘুমিয়েছেন উনি জানেন না, অনেকক্ষণই হবে হয়তোবা। এরপর ওনাকে কেউ একজন এসে ডাক দেয়, হুজুর ওঠেন। উনি যখন উঠেছেন, ওঠার পর বলে যে আপনার তো যাওয়ার সময় হয়েছে, আপনাকে আপনার দেশে দিয়ে আসি। এরপর উনি গিয়েছেন সেই জায়গাতে, বিশেষ করে যেই জায়গাতে নামার পর ওই রাজপ্রাসাদের দিকে উনি ঢুকেছেন। ওই জায়গায় যাওয়ার পর দেখা গেল ওই সে সিঁড়িটা, ওই সিঁড়ির উপর যখনই দাঁড়িয়েছেন সেটা উপর দিকে উঠতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল সেটা উপরে চলে এসেছে, চতুর্দিকে অন্ধকার। ওনার শরীর কিন্তু ভেজেনি, পানির ভেতর থেকে সেটা উঠে এসেছে, ওনার শরীর এতটুকু ভেজেনি। উনি উঠে আসেন, দেখলেন চারদিকে অন্ধকার। উনি চিন্তা করেন ওই জগতে গেলাম, এত খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, ঘুমালামও, এখনো দেখি চারদিকে অন্ধকার, ঘটনাটা কি? যাই হোক, উনি চলে আসেন, এসে বুঝতে পারেন যে উনি আসলে মাত্র কয়েক ঘন্টার জন্যই গিয়েছিলেন, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। উনি যখন রুমে এসেছেন, এই যে ওজিফাগুলো শিখে এসেছিলেন, সেই জিনিসগুলো উনি পড়ার মাধ্যমে ওই সর্দারের সাথে যোগাযোগের চেষ্টা করেন এবং উনি সফল হন। ওই সর্দারের সাথে যখন উনি কথা বলেন, দেখা করেন, সর্দার নিজেই আসে। তখন সর্দারকে এই কথা যখন বলেছেন, সর্দার তো প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয় ওই জিনটার উপরে, যে আমার গোত্রের জিন, আমার গোত্রে কি খাবার দাবারের অভাব পড়েছে যে মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খেতে হবে? আর ও তো আগে থেকেই দুষ্টু, ওর নামে অনেক নালিশ আমি পেয়েছি। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আপনি নিশ্চিন্তে থাকেন, ও আর কখনোই এই লোককে বিরক্ত করতে আসবে না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে, ওই সর্দার নাকি তার গোত্রের ওই দুষ্টু জিনকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে বেশ কিছু শাস্তি দিয়েছিলেন, কঠিন শাস্তি। মৃত্যুদণ্ড দেননি, তবে মানুষদেরকে বিরক্ত করা ইনারা পছন্দ করেন না। যেহেতু সে বিরক্ত করেছে, এই কারণে মূলত তাকে কারাগারে পাঠানো হয়, মানে তার গোত্রের যে কারাগার সেখানে পাঠানো হয় আর কি। তো এরপর মূলত আর এই ধরনের সমস্যা হয়নি।